আপা, আপনাকে একেবারে নতুন বইয়ের মতো লাগছে। জি, আমার আজই বিয়ে হয়েছে। কি বললেন আপা? সত্যি? পালিয়ে বিয়ে করেছেন বুঝি? উজালা, হলো তোমার বাস ছেড়ে দেওয়ার সময় হয়েছে। কে ডাকে আপা? আপনার স্বামী? মাথা ছাকালো উজালা। মাথায় শাড়ির আঁচলটা ঠিক মতো দিয়ে বেরিয়ে এলো বাস কাউন্টারের টয়লেট থেকে। ভেতরে কি দুর্গন্ধ রে বাবা, দম আটকে আসছিল। উজালাকে নিয়ে দ্রুত বাসে উঠে বসলো শিশির। ওদের সিটটা ভালো পড়েনি, একদম পেছনের আগের সিট। ঝাঁকুনি লাগবে প্রচুর। এই জানো, টয়লেটে একটা মহিলা আমাকে জিজ্ঞেস করছিল আমরা পালিয়ে বিয়ে করেছি কিনা। তুমি কি বললে? কিছু বলার আগেই তো তুমি ডেকে নিয়ে আসলে। আর একটু হলেই বাস ছেড়ে দিত। কই, এখনো তো ছাড়লো না। সেটাই তো বুঝতে পারছি না। তারাও দেখছি। কি ব্যাপার, ড্রাইভার সাহেব একটু আগে বললেন এক্ষুনি বাস ছেড়ে দিবেন, তারপর আধা ঘন্টা হয়ে গেল এখনো দেখি ছাড়ছেন না। সরি ভাই, মালিকের পক্ষ থেকে একজন কাস্টমার ফোন দিয়েছে, একটু দাঁড়াতে কইছে, আর 15-20 মিনিট লাগবে। এটা কি ধরনের কথা? একজন লোক দেরি করে আসবে আর পুরো বাস ভর্তি মানুষকে তার জন্য ওয়েট করতে হবে? এটা তো খুবই অন্যায়। শিশির মন খারাপ করে সিটে গিয়ে বসলো উজালার পাশে। দেশের এই অনিয়মগুলো ও একদমই মেনে নিতে পারে না। আধা ঘন্টা না, পুরো 1 ঘন্টা 40 মিনিট পর বাস ছাড়ল। রাতের অন্ধকারে বাইরে কিছুই দেখা যাচ্ছে না। আজ সারাদিন ধকলো গেছে প্রচুর। কয়েক মিনিটের মধ্যেই শিশির ঘুমিয়ে পড়ল। উজালার কোনো দিন ও জার্নিতে ঘুম হয় না। মানুষ যে কী করে এত নির্দ্বিধায় চলন্ত বাসে ঘুমিয়ে পড়ে। পাশে বসা ঘুমন্ত শিশিরের মুখটা ভালো করে দেখার চেষ্টা করলো উজালা। বাসের আলো নেভানো, মাঝে মাঝে রাস্তার হালকা আলো এসে পড়ছে। একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে শিশির। আজকে রাত নিয়ে জীবনে অনেক ভেবেছিল, কিন্তু এমন চলন্ত বাসে থাকবে তা কোনোদিন কল্পনাও করেনি। তবে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। বুড়ো বয়সে নাতিদের কাছে গল্প করা যাবে যে। জানিস, আমাদের বাসরাত কাটিয়েছিলাম বাসে। আমি বসে বসে এটা সেটা ভাবছিলাম, আর তোদের দাদা বেয়ে ভরে ঘুমাচ্ছিল। নাতি নাতনিরা বলবে দাদি খুবই আনকমন ঘটনা তো। উজালা আজ সকালেও জানতো না আজ ওর বিয়ে। সকালে উঠেই কলেজে চলে গিয়েছিল। দ্বিতীয় পিরিয়ডে মঈন স্যারের বাংলা ক্লাসের সময় মামি ফোন দিচ্ছিলেন বারবার। মঈন স্যার যখন লেকচার দেন তখন ক্লাসে পিনপতন নীরবতা থাকে। ফোন যখনই প্রাইভেট হয় স্যার মুখ থমথমে করে থেমে যান, আর ছাত্রীরা সবাই একে অপরের দিকে তাকায়। উজালা একটু পেছনের দিকে বসেছিল। কেউ বুঝে উঠতে পারেনি সেটা ওরই ফোন। ক্লাস থেকে বের হয়ে মামিকে ফোন দিতেই বলল, উজালা, আর ক্লাস করা লাগবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মামির গলা শুনে ভয় পেয়ে গিয়েছিল উজালা। ভেবেছে কোনো বিপদ আপদ হয়েছে। তড়িঘড়ি করে বাসায় এসে দেখে মামি রান্নাঘরে কাচ্চি বিরিয়ানি বসিয়েছে। মামি, কি হয়েছে? ওই কিছু না তো। মানে, তুমি আমাকে তাড়াতাড়ি করে আসতে বললে কেন? আলু বোখরা কথায় রেখেছি, বলতে পারিস। ঈদের সময় তোর মামাকে দিয়ে আধা কেজি আলু বোখরা আনিয়েছিলাম। সারা রান্নাঘর তন্ন তন্ন করেও খুঁজে পাচ্ছি না। এটা তো ফোনেই জিজ্ঞেস করলে পারতে। তোকে আলু বোখরার জন্য তাড়াতাড়ি আসতে বলিনি, তোর মামা অফিস থেকে ফোন দিয়েছে। ওনার যে কলিগের ভাতিজার কথা বলেছিল তাকে নিয়ে আজ আসবে তোকে দেখতে। ছেলেটার খুব ভালো চাকরি হয়েছে নীলফামারীর এক চা বাগানে। কালকে সকালেই জয়েন। তোকে দেখে পছন্দ হলে হয়তো আংটি পরিয়ে দিয়ে যেতে পারে। উজালা কি বলবে বুঝতে পারছে না। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, ভালো করে গোসল কর, মাথায় শ্যাম্পু দিস কিন্তু। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো উজালা। খুব আহামরি সুন্দরী না হলেও একটা লাবণ্য আছে ওর চেহারায়। ও এটা বুঝতে পারে কোথায় যেন একবার পড়েছিল। মেয়েদের নিজেদের সৌন্দর্য যাচাই করার সহজ উপায় হলো ছেলেরা তাদের কিভাবে দেখছে সেটা লক্ষ্য করা। ও যখন কোথাও কোনো ছেলেদের আড্ডার পাশ দিয়ে যায়, একটা চাপা গুঞ্জন শুনতে পায়। কখনো কারোর সাথে চোখে চোখ পড়ল তো কথাই নেই। উজালা বুঝে যায় সে দৃষ্টির অর্থ। শুধু কি উজালা, নাকি পৃথিবীর সব মেয়েরাই বুঝতে পারে কোন দৃষ্টিটা ভালো আর কোনটা মন্দ? কিন্তু কি লাভ এর সৌন্দর্যের, যখন সব কিছু ডিপেন্ড করে ওকে দেখতে আসা ছেলেটার ওকে পছন্দ করা না করার ওপর। সে পছন্দ করলে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর না করলে দেবে না। উজালা পছন্দ করলো কি করলো না
সেটা একদমই ইম্পর্ট্যান্ট না। এমনও তো হতে পারে ছেলেটা ওকে পছন্দ করলো, কিন্তু ওর ছেলেটাকে ভালো লাগলো না, তখন কি হবে? অনেক আগে একবার এই কথাটা মামা মামির সামনে বলেছিল। মামা তো এত অবাক হয়েছে যে বলার মতো না। আর মামি ওকে সাইড করে নিয়ে বলে, তুই তোর মামার সামনে এমন কথা বললি কি করে? বেচারা এই সংসারের জন্য সারাটা দিন কত খেটে খুঁটে পরিশ্রম করে। এতগুলো মানুষের খরচা তো আর কম না। পছন্দ অপছন্দের আদিক্ষেতায় বড় লোকদের মেয়েরা দেখতে পারে। তোর মতো এতিম অন্যের কাছে আশ্রিতা মেয়েদের মুখে এসব কথা মানায় না। তুই জানিস কোচির জন্য কত প্রস্তাব আসছে, শুধু তোর জন্য ওর বিয়েটা আমরা দিতে পারছি না। তুই যতই ওর ফুফাতো বোন হোস না কেন, পাড়ার লোকেরা তো দেখেছে তোদের একসাথে বড় হতে। তোকে রেখে ওর বিয়ে তো আমরা দিতে পারি না। কোচি উজালার মামাতো বোন, অসম্ভব রূপবতী একটা মেয়ে। যতই দিন যাচ্ছে কোচির সৌন্দর্য ততই বাড়ছে। ওর জন্য রাস্তায় চলাফেরা মোটামুটি কঠিন হয়ে গেছে। ছেলে ছোকরারা প্রেমের প্রস্তাব দেয়, আর মুরব্বীরা দেয় বিয়ের প্রস্তাব। কোচি ওর প্রেম প্রস্তাবে চিঠিগুলো খুব যত্ন করে জমাচ্ছে। বেশিরভাগেরই বানান ভুল। উজালা একদিন জানতে চেয়েছিল, কিরে কোচি, তুই এসব বাজে বানান ভুল চিঠিগুলো জমাচ্ছিস কেন? সেঞ্চুরি হওয়ার অপেক্ষা করছি আপা। সেঞ্চুরি হলে এগুলো লেমিনেটিং করে রেখে দেব। আমার বর যখনই আমার সাথে ঝগড়া করবে তখন ওকে বের করে দেখাবো। কোচিটা না পুরাই পাগল। উজালার কাছে অবশ্য তেমন কিছু নেই ওর বরকে দেখানোর জন্য। শিশিরকে প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায়। ওর থেকে নাকি বয়সে 10 বছরের বড়, কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই। বেশ লম্বা, মেয়েদিন চিপচেপে গরম, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মাথা ভরা ঘন কালো চুল। কোচি বলছিল, আপা তোমার চিন্তা নাই, তোমার ভর টাক হবে না কোনোদিন। শিশিরের তাকানো দেখে উজালা বুঝে যায় শিশির ওকে পছন্দ করেছে। কথা ছিল আংটি পরানোর, কিন্তু শিশিরের চাচা বলে বসলো, দুই পক্ষ যখন একে অপরকে পছন্দ করেছে তাহলে আর আংটি কেন? একেবারে বিয়ে পড়িয়ে ফেললেই তো ভালো হয়। ওর মামা বলল, সে কি করে হয়? আমাদের আরও আত্মীয় স্বজন আছে না, তাদের না বলে বিয়ে দিতে পারবো না। আজকে তো শুধু দেখতে আসার কথা, তা হুট করে সেজন্য কাউকে বলা হয়নি। উজ্জ্বলার মামা খুবই সহজ সরল টাইপের মানুষ। শিশিরের চাচা আজগর আলী ছাড়ার পাত্র নন। মামার কথা শুনে মামিকে বললেন, ভাবি আপনিই বোঝান, শুধু শুধু শুভ কাজে দেরি কইরা লাভ কি? ছেলে আজকে রাতেই চইলা যাইব নীলফামারি। ওইখানে কোয়ার্টারও পাইব। বউ নিয়ে একেবারে গেলে কাজেও মন বসবো। আর মানুষজন দিয়া কি হইব? যত বেশি মানুষ তত খরচ বেশি। আপনাদের তো দেখলাম আরও মেয়ে আছে। এক ভাগ্নের পিছনে সব পয়সা খরচ করলে হইব? আমার ভাতিজা শিশির তো মেয়ে এতিম শুই না কোনোই আপত্তি করে নাই। এতিম মেয়ের জন্য ছেলে পাওয়া কিন্তু এত সহজ না। শিশিরের চাচার কথা শুনে উজালার এত লজ্জা লাগছিল, ও তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়ল। আপা তুমি তো আজ কুরবানি হয়ে যাচ্ছ। কি বলছিস এসব? বসার ঘর থেকে শুনে আসলাম তোমার বিয়ে ফাইনাল। মামা রাজি হয়েছে? আজগর সাহেব গেছেন কাজী আনতে। কাটা বনে তোমার যে ফুপু থাকে না, তাকেও ফোন দেওয়া হয়েছে। কেমন লাগছে আপা? খুব এক্সাইটেড। শিশিরকে উজালার ভালো লেগেছে, তাই বলে আজই বিয়ে? একটা মানুষকে ঠিক মতো চেনে না, জানে না। কিছুক্ষণ আগে প্রথম দেখলো, শুধু সালাম দেওয়া ছাড়া কোনো কথাই হয়নি। ব্যাপারটা ওর মেনে নিতে কষ্ট হচ্ছে। মামি খুব উৎসাহ নিয়ে সব আয়োজন করছেন। কাঁটাবন থেকে রুনু ফুপুও এসে হাজির, সাথে ওনার ছেলে শুভকেও এনেছেন। এসে প্রথমে ফুপু খেপে গিয়েছিলেন মামার উপর, এত হুট করে বিয়ে ঠিক করার জন্য। পরে মামি ডেকে নিয়ে কি যেন বললেন, তারপর থেকে ফুপু ঠান্ডা। মামি খুব সম্ভবত বলেছেন, আপনার আপত্তি থাকলে আপনি নিয়ে যেতে পারেন, আমাদের আর দায়িত্ব থাকবে না। এই কথা শোনার পর ফুপু আর কী বা করবে। ছোটবেলায় উজালাকে ফুপুর কাছে রাখতে চেয়েছিল, কিন্তু ফুপা রাজি হয়নি। মার বিয়ের শাড়ি আর এক সেট গয়না রাখা ছিল নানির আলমারিতে। নানি যতদিন বেঁচে ছিলেন আগলে রেখেছিলেন। মারা যাওয়ার আগে বলে গেছেন, আমার উজালার গয়নায় যদি তোমরা হাত দাও তোমাদের হাতে পোক করব। এই বুড়ির অভিশাপ। যেদিন ওর বিয়ে হইব ওই দিন এগুলো ওরে দিবা। নিজেকে বউয়ের সাথে দেখতে মন্দ লাগছে না।
সাজ বলতে ঘরোয়া সাজ, কুচি আর ফুফু মিলে সাজিয়ে দিয়েছে। রাত 9টার সময় বিয়ে পড়ানো হলো। এরপর খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আসগর চাচা বললেন, তোমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কল্যাণপুর থেকে বাস ছাড়ব। একটু আগে যায়া কাউন্টারে বইসা থাকলে সমস্যা নাই, কিন্তু বাস মিস করলে শিশিরের চাকরিতে সমস্যা হইয়া যাইব। শিশির আগেই অনলাইনে আর একটা টিকিট কেটে ফেলেছে। উজালা ভাবছে ওর দুই প্রিয় বান্ধবী সুইটি আর শাম্মীর কথা। একদিন কলেজে না গেলে ওরা অস্থির হয়ে যায়। ওরা যখন জানবে ও আর কোনোদিনও কলেজে ফিরে যাবে না, কি ভাববে ওরা? কাঁঠাল বাগানের এই পুরানো দোতলা বাড়িটাতে ও প্রথমবার যেদিন এসেছিল, সেদিনকার কথা খুব মনে পড়ছে আজ। হঠাৎ কয়েকদিনের অসুখে ওর মা মারা যায়, আর সেই শোক সহ্য করতে না পেরে 3 মাসের মাথায় ওর বাবাও চলে যায়। কেউ কেউ বলে মার শোকে বাবা আত্মহত্যা করেছে, সত্যিটা কেউই জানে না। তখন উজালার বয়স মাত্র 5 বছর। এই রনু ফুপুর হাত ধরেই প্রথমবার এসেছিল এই বাড়িতে। মা বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল বলে ওদের নানি বাড়িতে যাতায়াত না। উজালা জানতও না ওর নানি বেঁচে আছেন। যতদিন নানি বেঁচে ছিলেন কোনো কষ্ট বুঝতে দেননি, কিন্তু সে সুখও বেশি দিন টিকল না। ওর যখন 10 বছর বয়স তখন নানিও চলে যান না ফেরার দেশে। এরপর থেকে এ বাড়িতে ও অনাকাঙ্ক্ষিত একজন সদস্য। মামি না থাকলে মামা মাঝে মাঝে এসে মাথায় হাত বুলান। উজালা জানে মামা ওকে ভালোবাসে, কিন্তু মামির ভয়ে সেটা দেখাতে পারে না। শুধু কোচিটা যদি না থাকতো তাহলে ওর এই বাড়িতে থাকা অসম্ভব হয়ে যেত। মামি যত কটু কথাই বলুক না কেন, কোচি এসে উজালাকে জড়িয়ে ধরে বলতো, আপা, আর কেউ না বাসুক আমি তোমাকে অনেক ভালোবাসি। কোন এক অজানা কারণে ওর বিদায়ের সময় সবচেয়ে বেশি কাঁদলেন ওর মামি। মহিলা এক পর্যায়ে মাফও চাইলেন। উজালারে মামি কত সময় কত কিছু বলছে। এতিম মানুষ, মনে কিছু রাখিস না, বদদোয়া দিস না, এতিমের বদদোয়া বড়ই খারাপ। উজালা বুঝতে পারল না মামি ওর জন্য কষ্ট পাচ্ছে নাকি ওর বদদোয়ার ভয় পাচ্ছে। আজগর চাচা উবার ডাকছিলেন। ফুপু বললেন তারা গাড়ি দিয়ে আমাদের নামিয়ে দেবেন। কল্যাণপুর যাওয়ার পথে মিরপুর 1 নম্বরে কিছুক্ষণের জন্য গাড়ি রেখে অজগর চাচার বাসা থেকে শিশির ওর কাপড়ের সুটকেসটা নিয়ে নিল। কল্যাণপুরে ওদের নামিয়ে দিয়ে ফুপু যখন চলে যাচ্ছে, এই প্রথম নিজেকে অনেক একা মনে হতে লাগলো উজালার। নিজের অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল। এই নাও। শিশির ওকে পকেট থেকে টিস্যু বের করে দিল। চোখটা মুছে নাও, চলো ভিতরে গিয়ে বসি, কাউন্টার থেকে তোমার টিকিটটাও নিতে লাগবে। একটা দিনের মধ্যে কত কিছু ঘটে গেল। পাশে বসে থাকা লোকটাকে আজ সকালেও চিনত না, এখন তার সাথেই পাড়ি জমাচ্ছে অজানার উদ্দেশ্যে। এত কিছুর মধ্যেও একটা কথা ভেবে ভালো লাগছে, কাল উজালা ওর নিজের সংসারে প্রবেশ করবে। কাল থেকে আর কেউ ওকে আশ্রিতা বলতে পারবে না। কেমন হবে উজালার নতুন সংসার? শিশির কি আসলেই ভালো লোক? কেনই বা এত তাড়াহুড়ো করে আজগর সাহেব বিয়েটা করালেন? 2 কামরার ছোট্ট বাসা, ওপরে টিন আর ইটের দেওয়াল, সামনে বড় বসার ঘর, যার এক পাশে খাবার টেবিল, অন্য পাশে বেথে সোফা রাখা, আর পেছনে ছোট একটা শোবার ঘর। খাট ফেলার পর অল্প একটু জায়গা থাকে। শোবার ঘরের পেছনে একটা গ্রিল দেওয়া বারান্দা। বারান্দায় গ্রিলের দরজা দিয়ে বের হলে 2 ধাপের সিঁড়ি দিয়ে নেমে 1 চিলটে উঠান। উঠানের এক পাশে রান্নাঘর আর আরেক পাশে বাথরুম, কিন্তু ভেতরে পানির ব্যবস্থা নেই। উঠানের মাঝখানে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে পানি ভরে বাথরুমে যেতে হয়। সারা জীবন শহরে মানুষ হওয়া মেয়ে উজালা এরকম পরিস্থিতি ওর জন্য একেবারেই নতুন। বিশেষ করে বাথরুম আর রান্নার ব্যাপারটাই খুব কষ্ট হচ্ছে ওর। তারপরও প্রাণপণ চেষ্টা করছে মানিয়ে নেওয়ার। গত পরশুদিন সকালে এসে পৌঁছেছে। আসার কিছুক্ষণ পরই শিশির অফিসে চলে যায়। যাওয়ার সময় উজালাকে বলে গেল, বাসায় বাজার করা আছে, যা মন চায় রান্না করে খেও, কিছু লাগলে মেসেজ দিও, অফিসের পিয়নকে দিয়ে পাঠিয়ে দিব। আমার আসতে রাত হবে, আর আমি অফিস থেকে খেয়ে আসবো। শিশির যাওয়ার পরই বিছানায় শুয়েছিল একটু বিশ্রাম নেবার জন্য। এত ক্লান্ত ছিল, চোখ লেগে যায় একটু পরে। ঘুম ভাঙে বিকেলের দিকে। উড়ে বাব্বা, প্রায় 5 ঘন্টার মতো ঘুমিয়েছে। উঠেই ফোন চেক করলো, কয়েকটা মিসড কল আসছে মামার আর কোচির। শিশিরের কোনো ফোন আসেনি। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো। বাড়ি বলতে শুধু 2টো রুম,
বাথরুমে যেতে হবে, কিন্তু বাথরুম খুঁজে পায় না। ওর মাথায় আসছিল না বাথরুম রান্নাঘর ছাড়া বাসা কি করে হয়। আসলে উঠানের পাশে যে বাথরুম বুঝতে পারেনি উজালা। ও ভেবেছিল ওটা পাশের বাড়ি। শেষে শিশিরকে ফোন দিয়ে জেনে নিল। টিউবওয়েল থেকে বালতি ভরে পানি নিয়ে গোসল করলো। একটা জিনিস ওর কাছে অবাক লাগছে। ও শুনেছে এটা শিশিরের নতুন চাকরি, আজই জয়েন করার কথা, তাহলে বাসাও নতুন হওয়ার কথা। কিন্তু এ বাসায় সবকিছু এমন গোছানো কেন? ফ্রিজে বাজারও করা আছে, আলমারিতে শিশিরের কাপড় রাখা। মনে হচ্ছে শিশির এখানে আগে থেকেই থাকে। রাতে শিশির আসার পরে যখন জিজ্ঞেস করলো, ও বলল, চাকরিতে জয়েন আজকে ছিল, কিন্তু চাকরি পেয়েছি আগেই। তখনই বাসা ঠিক করে রেখেছিলাম। কেন, তোমার কোনো সন্দেহ আছে আমার ব্যাপারে? না, সন্দেহ হবে কেন? তাহলে এইভাবে জেরা কেন করছো? ছি, কি বলো? জেরা কেন করব? সরি প্লিজ, তুমি কিছু মনে করো না। আজ বেশি কিছু করতে পারিনি। আলু ভর্তা আর সাজানো ডাল করেছি, অল্প করে খেয়ে নাও। না, আমি অফিস থেকে খেয়ে এসেছি। সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে কষ্ট হয়েছিল? না, একদমই না। আমার অভ্যাস আছে। ঢাকায় গ্যাসের সমস্যা দেখে মামার বাসায় সিলিন্ডার লাগিয়ে নিয়েছে। খাবার খাবে না বুঝলাম, একটু চা করে আনি, চা খাও। ওকে দাও, রং চা দিও, আমি দুধ চা একদম খেতে পারি না। রান্নাঘর থেকে চা বানিয়ে এনে দেখে শিশির নাক ডেকে ঘুমাচ্ছে। রাজ্যের মশা ওকে চেকে ধরেছে। উজালা খুব আস্তে আস্তে কম শব্দ করে মশারিটা দিয়ে দিল। শিশির খাবে না শুনে ওর ক্ষুধাটাও চলে গিয়েছে। চাটা নিয়ে বসার ঘরে গিয়ে টিভিটা ছেড়ে বসলো। সাউন্ড মিউট করা, শুধু ছবি চলছে। উজালা কি করবে বুঝতে পারছে না। বিছানায় শিশিরের পাশে গিয়ে শোবে, কিন্তু ওর ঘুম ভেঙে গেলে যদি রাগ হয়। ফোনের রিংয়ে ঘুম ভাঙলো উজালার। সোফায় বসে ঘুমিয়ে পড়েছিল। কখন সকাল হয়েছে টেরই পায়নি। হ্যালো, কি করো? এখনো ঘুমাচ্ছ? যে গভীরভাবে ঘুমাচ্ছিলে তাই আর তোমাকে ডাকিনি। আর অফিসের সময় হয়ে গিয়েছে, দেখো চলে এসেছি। তোমার কি আজও ফিরতে রাত হবে? হতে পারে, ঠিক নেই। তুমি খেয়ে শুয়ে পড়ো। আর শোনো, আমি পিয়নকে দিয়ে দুপুরের দিকে বাজার পাঠিয়ে দিব। বাজার তো আছে। থাকো, বেশি থাকলে সমস্যা নেই। তোমার যা মন চায় রান্না করে খেও। বলে ফোন রেখে দিল শিশির। ঘরে ঢুকে দেখে শিশির মশারি তুলে বিছানা গুছিয়ে রেখে গেছে। মনে হয় সকালে উঠে গোসলও করেছে। রাতে পরা ট্রাউজারটা আর গেঞ্জিটা উঠোনের দড়িতে মেলা। ছেলে হিসাবে শিশির যথেষ্ট পরিপাটি, আর কথাও বলে খুব সুন্দর করে গুছিয়ে। বাস কাউন্টারে যখন বসেছিল প্রথমেই বলছিল। কথাটা খুব ভালো লেগেছিল উজালার। সারাদিন আর কি করবে উজালা? ভালো করে ঘর বাড়ি ঝাড়া মোছা করলো। ফ্রিজ থেকে একটা মুরগি বের করে ভিজিয়ে রেখেছিল, সেটা রাঁধলো। কিছুক্ষণ আগে পিয়ন এসে বাজার দিয়ে গেছে, সেগুলো উঠিয়ে রাখলো। মনের মধ্যে একটা কথা খুঁজছে। উজালা সন্দেহ করতে চায় না। মামা সবসময় বলে সন্দেহ খুব খারাপ জিনিস, সন্দেহ মনের শান্তি কেড়ে নেয়। কিন্তু এই ব্যাপারটা ওর মাথা থেকে যাচ্ছে না। পিয়ন যখন বাজার নিয়ে আসছে, ও জোর করে বসতে বলে চা বিস্কুট দিয়েছিল। ভাবি, কত মানুষের বাজার সদাই কইরা দেই ফাই ফরমাস খাটি। আপনার মতো খাতির করে কেউ কোনোদিন বাসায় চা নাস্তা খাওয়ায় নাই। কি যে বলেন, অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে বাজার এনে দিলেন। এটা আর নতুন কি? এটা তো আমি অনেকদিন যাবতীয় করতেছি। শিশির ভাইয়ের আবার আমার হাতের বাজার পছন্দ। আপনি ওকে অনেকদিন ধরে চিনেন? তা প্রায় 2 বছর হইব। ঢাকা থেকে চিনতেন? না, ঢাকা থেকে কেমনে চিনবো? শিশির স্যার যখন থেকে বাগানে কাজ নিলেন তখন থেকে চিনি। ভাইয়া, আপনি মনে হয় ভুল ভাবছেন। কি যে কন্যা ভাবি, ভুল করবো কেন? আমি তো এই বাগানের মালিকের বাড়িতে মেলা দিন থেকে আছি। কে কখন আসে যায় সব আমার মুখস্থ। শিশির স্যার আগে আসিল সাধারণ শ্রমিক, কিছুদিন আগে ম্যানেজার হয়েছে। তবে ভাবি, একটা কথা কইতে পারি, বাগানে অনেক রকম মানুষই তো দেখছি। শিশির স্যার খুবই চরিত্রবান মানুষ। এতদিন ধইরা অবিবাহিত একজন মানুষ, কিন্তু কখনো কোনো বাজে স্বভাব দেখি নাই। সেই হিসাবে আপনি ভাগ্যবতী, তা বলতেই হয়। উজালার মাথা ঘোরাচ্ছে। কোনো মতে হাসি মুখে পিয়নকে বিদায় দিয়ে বসার ঘরের বেতের চেয়ারে বসে এসে ধপ করে বসলো। ও কি করবে এখন? এত বড় মিথ্যা কথা কেন বলেছে আজকে চাচা আর শিশির? ওদের সবাইকে এত আগে থেকেই এখানে চাকরি করে, কালকে রাতে জিজ্ঞেস করার পরও এমন মিথ্যে বললো কি করে? পিয়ন বলেছে শিশির অনেক ভালো ও চরিত্রবান মানুষ। এত ভালো হলেও মিথ্যা বলবে কেন? একবার ভাবলো মামাকে ফোন করে বলবে। না, মামাকে এই জীবনে ওর জন্য অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বিয়ের পর মামাকে আর টেনশন দিতে চায় না।
কিন্তু মিথ্যা তো শিশির একা বলেনি, ওর আজকাল চাচা তো মামাকে মিথ্যা বলেছে। শিশির আসা পর্যন্ত উজালা ছটফট করতে লাগলো। যতক্ষণ পর্যন্ত না সত্যিটা জানছে ও স্বাভাবিক হতে পারছে না। কিছুক্ষণ আগে শিশির এসেছে, কলপারে হাত মুখ ধুচ্ছে। আজ এসেই বলেছে, কি রান্না করছো, খেতে দাও দেখি তোমার রান্না কেমন। উজালা বুঝে উঠতে পারছে না ও এখন জিজ্ঞেস করবে না খাওয়ার পর, কিন্তু ওর হাতে কোনো কাজও উঠছে না। ও একরকম ছুটেই উঠানে গিয়ে শিশিরের সামনে দাঁড়ালো। শিশিরে ততক্ষণে হাত মুখ ধোয়া শেষ, গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কি ব্যাপার, কি হলো, এমন ছুটে আসলে কেন? কিছু দেখেছো? না। কিছু বলবে? তুমি এখানে 2 বছর ধরে চাকরি করো, তাহলে আমাদের সবাইকে মিথ্যা বলেছো কেন? তোমাকে কে বললো? যেই বলুক। বুঝেছি, পিয়নটা বলেছে। ও আবার একটু বাচাল প্রকৃতির, অযথা কথা বলে। পিয়ন কি প্রকৃতির সেটা জানার আমার দরকার নেই। আমার স্বামী কি প্রকৃতির সেটা আমি জানতে চাই। রেগে যেও না, আসো ঘরে আসো। না, আমি ঘরে যাব না, তোমাকে এখানেই বলতে হবে। কেন শুধু শুধু জেদ করছো? সব বলছি, আগে ঘরে চলো। শিশির উজালাকে হাত ধরে ঘরে এনে খাটে বসালো, নিজেও ওর সামনে একটা চেয়ার নিয়ে বসলো। তুমি মন দিয়ে আমার কথা শোনো, তারপর যা বলার বলো। তোমাকে যেমন তোমার মামা মানুষ করেছেন, তোমাকেও তেমনই ছোটবেলা থেকে বড় করেছেন আমার আজগার চাচা। ওনার 3 মেয়ে, উনি আশা করেন আমি বড় ভাইয়ের মতো ওদের দায়িত্ব পালন করব। সেটা আমার করা উচিত। মাস্টার পাস করার পর যখন বেকার মতো ঘুরছি, কোথাও চাকরি পাচ্ছি না, তখন একটা ইন্টারভিউ দিতে নীলফামারী এসেছিলাম। সেই চাকরিটা হয়নি, কিন্তু কাছেই একটা চা বাগান আছে শুনে চাকরির খোঁজ করতে আসি। বাগানের ম্যানেজার বলেন আপাতত শ্রমিক বাদে অন্য কোনো পদ খালি আছে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি সেই কাজটা কেন করবেন? আমি জিজ্ঞাসা করলাম বেতন কেমন? উনি বললেন বেতন খারাপ না। আমি এত মরিয়া হয়েছিলাম, আমি ওনাকে বললাম আমি এই কাজটা করব। চাচাকে তো আর এক কথা বলা যায় না যে মাস্টার পাস করে শ্রমিকের কাজে ঢুকেছি। চাচা জানতো আমি একটা সিগারেট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ করি। যেহেতু পড়ালেখা জানি, ম্যানেজার আমাকে দিয়ে সব কাজ করাতেন। কিছুদিন আগে উনি অন্যখানে চাকরি নিয়ে চলে যান। যাওয়ার আগে মালিককে আমার কথা সুপারিশ করে যান। তারপর আমি ম্যানেজারের কাজটা পাই। তখন যে চাচাকে জানাই, এখন বলো, কারো ভালো করার জন্য বা কাউকে কষ্ট না দেওয়ার জন্য মিথ্যা বললে সেটা কি খারাপ? তোমার বিবেক কি বলে? আমি আসার পর খুব ব্যস্ত হয়ে গেছি, না হলে নিজেকে থেকেই তোমাকে সব বলতাম। তাহলে কাল রাতে ক্লান্ত ছিলাম, এত কথা বলার এনার্জি ছিল না, তাই এড়িয়ে গিয়েছি। উজালা কি করবে বুঝতে পারছে না। ওরা মনে হচ্ছে শিশির সত্যি কথাই বলছে, আর যদি মিথ্যা বলে তাহলে সে খুবই ভালো অভিনেতা। কি, তোমার এখনো আমার কথা বিশ্বাস হয়নি? কথা বলছো না কেন? হয়েছে, আস্তে করে মাথা ঝাঁকালো উজালা। এই তো লক্ষ্মী মেয়ে, শোনো, নিজের স্বামীকে অবিশ্বাস করলে সংসার কখনো সুখের হয় না। এখন তাড়াতাড়ি আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। শিশির কি আসলে সত্যি বলছে? উজালা কি শিশিরকে বিশ্বাস করবে? কি হবে উজালা শিশিরের সংসারের সামনের দিনগুলোতে? হ্যালো মামা, কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, শিশিরও ভালো আছে। খেয়েছি তো। করলা ভাজি করেছিলাম আর পাতলা করে কাটা বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। হ্যাঁ, ঠিক যেরকম তুমি পছন্দ করো। খাওয়ার সময় তোমার কথা খুব মনে পড়ছিল। কোচি আর মামি কেমন আছে? আমরা মনে হয় এখন আসতে পারবো না, ও খুব ব্যস্ত থাকে। তুমি বরং দেখো না, অফিস থেকে 2টা দিন ছুটি নিতে পারো কিনা। মামি আর কোচিকে নিয়ে আমাদের এখান থেকে ঘুরে যাও, তোমাদের অনেক ভালো লাগবে। ভালো থেকো মামা, শরীরের যত্ন নিও। মামার সাথে কথা শেষ করে দৌড়ে রান্নাঘরে গেল উজালা। ইস, আরেকটু হলে দুধটা উতলে পড়ে যেত। ভালো করে দুধ জাল করছে, গুড়ের পায়েস করবে। শিশিরের আবার খুব পায়েস পছন্দ, যে কোনো মিষ্টি জিনিসই ওর অনেক পছন্দ। উজালার একেবারে উল্টো, ঝাল ছাড়া কিছু ভালো লাগে না। মিষ্টি জিনিস না পারতে খায় আর কি। দুধের চুলাটাও আজ কমিয়ে দিয়ে পাশের চুলায় সেদ্ধ হতে দেওয়া ডাবলি খুন্তিতে নিয়ে টিপে দেখলো কাল সারা রাত ভেজানো ছিল, তারপরও সিদ্ধ হতে এত সময় নিচ্ছে। বাসায় খাবার সোডা নেই, খাবার সোডাটা দিলে হয়তো আরেকটু তাড়াতাড়ি সিদ্ধ হতো।
আজ বিকালে একটু চটপটি করবে আর প্যাকেটের কেনা ফুচকা ভাজবে। আশেপাশের বাসার কয়েকজন ভাবিদের আসতে বলেছে। ওদের বাড়ি ঠিক পাশের বাড়িটা বন্যা ভাবিদের। ওনার হাজবেন্ড বাগানের ফ্যাক্টরির ম্যানেজার। উজালাদের উঠানের পাশেই ওনাদের বাড়ির উঠান, মাঝখানে কাজ সমান বেড়া। উজালা একদিন কাপড় মেলার সময় শোনে কে যেন ওকে ডাকছে। চারিদিকে খুঁজে পায় না, পরে তাকে পাশের বাড়ির বেড়ার ওপর মুখ বের করে এক মহিলা ওকে ডাকছে। সামনে যেতেই বলল, এই যে ভাবি, কেমন আছেন? আমি আপনার প্রতিবেশী। আপনি এখানে এসেছেন সপ্তাহখানিক হয়ে গেল। ভেবেছিলাম শিশির ভাই পরিচয় করিয়ে দিবেন, পরে ভাবলাম যেই ব্যস্ত মানুষ উনি, তাই নিজেই ইজাজে পরিচয় হতে এলাম। খুবই মিষ্টি চেহারা আপনার। নাম কি? উজালা। খুব সুন্দর নাম। শিশির ভাই করেছেন কি, একেবারে বাচ্চা মেয়ে দেখি বউ করে এনেছেন। উজালা, আমি নাম ধরেই রাখবো, আর আপনি তো বলতেই পারবো না। তুমি আবার কিছু মনে করো না। আমার টুনু ঠিকই বলেছিল, যেদিন তোমরা এসেছিলে সেদিন সকালে স্কুলে যাওয়ার সময় ও তোমাকে দেখেছিল। বাসায় এসে আমাকে বলে, মা, শিশির চাচার বউ পরীর মতো সুন্দরী। কথাটা শুনে হেসে দিয়েছিল উজালা। মনে মনে ভাবছিল, কোচিকে দেখলে কি বলবে টুনু। টুনু বন্যা ভাবির একমাত্র মেয়ে, ক্লাস 8-এ পড়ে। ভাবির সাথে যেদিন থেকে প্রথম পরিচয়, তারপর থেকে আজ ছাড়াছাড়ি নেই। ওর সাথে উঠানে রোজ একবার করে ঘন্টাখানেক কথা বলবেই বলবে, আর যখন তখন এটা ওটা তো পাঠাচ্ছে। উজালা শুটকি প্রিয় শুনে ভাবি তো মহা খুশি। ওনাদের বাড়িতে আর কেউ শুটকি খায় না। এদিকে শিশিরেরও শুটকি অপছন্দ। ভাবি বলল, উজালা, এসব জিনিস কি আর একা একা খাওয়া যায়? যাক বাবা, এতদিনে শুটকি খাওয়ার একজন সঙ্গী পাওয়া গেল। বন্যা ভাবির হাতের রান্নার সাংঘাতিক মজা। শিশির জেনে খুশি হয়েছিল যে ও একজন সময় কাটানোর সঙ্গী পেয়েছে। থাক, ভালোই হয়েছে। আমি ভেবেছিলাম একদিন সবাইকে দাওয়াত করে তোমার সাথে সবার আলাপ করিয়ে দেব, কিন্তু সময় তো পাচ্ছি না একদম। এত বড় একটা বাগান, প্রায় 16 একর জায়গা জুড়ে 3টে বড় বড় মেশিন আছে পাতা থেকে চা গুঁড়ো করার জন্যে, আর সব মিলিয়ে প্রায় 300 জন মানুষ নাকি কাজ করে এখানে। এর সব কথা জেনেছে ও বন্যা ভাবির কাছে। ও যখন কথায় কথায় বলেছে শিশির এত ব্যস্ত থাকে, তখনই ভাবি বলল, এত কিছু দেখাশোনা করা তো আর মুখের কথা না, তোমাকেও বুঝতে হবে উজালা। আর উনি যেহেতু এত নিচের পদ থেকে প্রমোশন পেয়েছে, যতই শিক্ষিত হোক না কেন, অন্য অনেকেরই ওনার চাকরির ওপর চোখ আছে। একটু কোথাও ভুল হলে সবাই শিশিরকেই ধরবে যে এক্সপিরিয়েন্স ছাড়া ম্যানেজার বলে এমন হয়েছে। উজালার মনে হয় এগুলো বন্যা ভাবির হাজবেন্ডই ওনাকে বলেছেন। শিশির আবার উজালাকে ওর কাজের কথা তেমন কিছুই বলে না। বিয়ের পর প্রথম যেদিন বেতন পেল, সেদিন বাসে এসে শিশির ওকে 5,000 টাকা দিল। উজালা জীবনেও এতগুলো টাকা একসাথে হাতে পায়নি। ও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল শিশিরের দিকে। এত অবাক হচ্ছে কেন? আজ বেতন পেয়েছি, আর এটা তোমার হাত খরচের টাকা। এইটা দিয়ে আমি কি করব? বাসার বাজার? আরে না, বাজার করবে কেন? এটা তোমার কাছে রাখবে, কোথাও বেড়াতে গেলে ভাড়া দিবে, কিছু খেতে ইচ্ছে করলে খাবে, কোনো কিছু কিনতে ইচ্ছে করলে কিনবে, কাউকে কিছু দিতে ইচ্ছা করলে দিবে। হাত খরচ মানে তুমি জানো না? উজালা খুব ভালো করে জানে হাত খরচ কি। রুনু ফুপু একবার বলেছিল ওনার হাজবেন্ড নাকি প্রতি মাসে 10,000 টাকা দেয় হাত খরচের জন্য। উজালা শুনে খুব অবাক হয়েছিল। ও নিজের জীবনে এমন কিছু ভাবে ভাবতেই পারেনি। শিশির জিজ্ঞেস করেছিল, কি কিনবে সবার প্রথম এই টাকা দিয়ে তুমি? তোমাকে বলবো কেন? আচ্ছা থাক থাক, আমাকে বলতে হবে না। হাসতে হাসতে বলেছিল শিশির। উজালা মনে মনে ভেবে রেখেছে বন্যা ভাবিকে নিয়ে মার্কেটে গিয়ে শিশিরের জন্য একটা নীল সাদা চেকের শার্ট কিনবে। ওর বান্ধবী সুইটির বয়ফ্রেন্ড হাসিফ ভাইকে একবার এরকম একটা শার্ট পরতে দেখে খুব ভালো লেগেছিল। তখনই ভেবেছিল ওর যদি কখনো স্পেশাল কেউ হয়, ও এরকম একটা শার্ট গিফট করবে। চটপটির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কুচি কুচি করে কেটে নিল। তেঁতুলটাও গুলে ফেললো। ততক্ষণে ডাবলিও সেদ্ধ হয়ে গেছে। ডাবলি নামিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিল। বন্যা ভাবি ওকে নিয়ে পরিচয় করি তাই এলাকার আরও কয়েকজনের সাথে। গলির শেষ মাথায় মোড়ের বাড়িটাও দত্ত ভাবিদের। ওনার হাজব্যান্ড বাগানের অ্যাকাউন্টেন্ট। ওনাদের এক ছেলে এক মেয়ে। ওনার বাসায় বেড়াতে গিয়ে দেখা হয় বাগানের মার্কেটিং ম্যানেজারের ওয়াইফ সীমা ভাবির সাথে। এই কদিন কয়েকবার ওনাদের বাসায় যাওয়া হয়েছে, তাই আজ উজালা সবাইকে চটপটির দাওয়াত দিয়েছে।
সবার সাথে মিশে একটা ব্যাপার বুঝতে পারছে, শিশিরের এই প্রমোশনটা কেউই খুব ভালো চোখে দেখছে না। আসলে এই পদটা পাওয়ার কথা ছিল বন্যা ভাবির হাজবেন্ডের। উনি এখানকার সবচেয়ে পুরনো এমপ্লয়ি, কিন্তু কোনো এক অজানা কারণে বাগানের মালিকের খুবই প্রিয় নাকি শিশির। এসব কথা ওকে বলেছে সীমা ভাবি। বাগানের মালিক দেশের শীর্ষ ধনীদের একজন। ওনার বাগান ছাড়াও আরও অনেক ব্যবসা আছে, কিন্তু হলে কি হবে, লোকটার চরিত্র নাকি খুবই খারাপ। ওনার মেয়ে জড়িত অনেক বদনাম আছে, এগুলো ভাবিদের কাছে শোনা। উজ্জ্বলা, বেলার ওপর দিয়ে বন্যা ভাবি ডাকছেন। জি ভাবি। শোনো, তুমি শুধু চটপটি ফুচকাই করো আর অন্য কিছু করতে চাও না। আমি কলিজা আর সিঙ্গারা নিয়ে আসবো। বন্যা ভাবির সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে উনি এমন কিছু কথা বলেন উজালা খুব লজ্জা লাগে। শিশির আর ওর শারীরিক সম্পর্ক নিয়ে খুবই ব্যক্তিগত প্রশ্ন। আগে কলেজে ওদের বান্ধবীদের মধ্যে হাসি ঠাট্টা চলে এরকম প্রসঙ্গ চলে আসতো, কিন্তু ভাবি তো পুরোই নাচর বান্ধা। ওনার ডিটেলসে সব জানতে লাগবে। উজালা ভাবিকে কি বলবে ওর বলার মতো তেমন কিছু নেই, থাকলেও অবশ্য জীবনেও বলতে পারত না। বিয়ের পর প্রথম দিকেও ভেবেছিল, হঠাৎ করে নতুন দায়িত্বে যোগ দিয়েছে শিশির এত ব্যস্ত থাকে, অফিস থেকে এসেই ঘুমিয়ে পড়ে। এরকম যখন প্রায় 15-20 দিন কেটে গেলেও উজালা ঠিক বুঝতে পারছিল না কি হচ্ছে। এমনিতে শিশির স্বামী হিসেবে সব দিক দিয়ে খুব ভালো, উজালার অনেক খেয়াল রাখে, কিন্তু চাওয়ার আগেই এনে দেয়। অফিসে গিয়ে 2-3 বার ফোন দিয়ে ওর খোঁজ খবর নেয়। তাহলে কি উজালার প্রতি শিশিরই ফিজিক্যালি অ্যাট্রাক্টেড না? উজালার মধ্যে কি কোনো প্রবলেম আছে? এরকম হাজারো কিছু মাথায় ঘুরছিল উজালার। তখনই একদিন শিশির ওকে বলে, ইদানিং তুমি খুব চুপচাপ থাকো, ঘটনাটা কি? কই কিছু না তো। বুঝতে পেরেছি, শোনো এখানটায় বসো। ওর পাশে দেখিয়ে বলেছিল। শিশির বসার পর উজালার হাত ধরে বলে, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় না তোমার মতো এত সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে আমি ডিজার্ভ করি। তাহলে আমাকে একটু সময় দাও, আমি যা করছি আমার দুজনের ভবিষ্যতের জন্য করছি। শিশির এত সুন্দর করে মায়া ভরা গাঢ় চোখে কথা বলে উজালা মনে মনে বলল, তোমার যত খুশি সময় নাও, তুমি শুধু সব সময় আমার আশেপাশে থেকো, তাহলেই হবে। মুখে কিছুই বলতে পারল না, শুধু মাথা ঝাঁকালো। শিশির কি উজালার সরলতার সুযোগ নিচ্ছে? আসলে কি শিশিরের উজালাকে অনেক ভালো লাগে? যদি তাই হয় তাহলে কেন শিশির সময় যাচ্ছে? ট্রেনের চালে বৃষ্টির শব্দ এত সুন্দর হয়, এখানে আসার আগে ও জীবনেও জানতো না। দারুণ একটা ছন্দ থাকে এই শব্দে, চোখ বন্ধ করে শুনলে মনে হয় অন্য কোনো জগতে চলে গেছে। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। ঘরে ইলেকট্রিক কেটলিতে শিশিরকে রং চা করে দিয়েছিল, টোস্ট দিয়ে খেয়ে অফিসে চলে গেছে। ফ্রিজে রান্না করা আছে, তাই আজকে আর রান্না লাগবে না। সেজন্য উজালা সকাল থেকে শুয়ে আছে। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগছে। উজালার মনে হলো কে যেন দরজা নক করছে। না, মনে হয় বৃষ্টির শব্দ। এবার স্পষ্ট শুনলো জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ। কে? চাচি তাড়াতাড়ি খোলো, ভিজে যাচ্ছি তো। দরজা খুলে দেখে টুনুর এক হাতে ছাতা, অন্য হাতে একটা প্লেট। কি রে, বৃষ্টির মধ্যে আবার কি নিয়ে আসলি? মা তোমার জন্য সবজি খিচুড়ি পাঠিয়েছে, উঠোন দিয়ে অনেকক্ষণ ডেকেছে, তুমি শোনোনি। শেষে আমি বললাম আমাকে দাও, আমি ছাতা নিয়ে দিয়ে আসি। উজালা তাড়াতাড়ি করে টুনুকে গামছা এনে দিল। লাগবে না, একেবারে বাসে যে জামা বদলে ফেলবো। মা বলেছে তোমাকে গরম গরম খেতে, না হলে মজা পাবে না। টুনু, তোরা স্কুল ছিল না? স্কুল তো বন্ধ, পরীক্ষা শেষ, তাই 1 সপ্তাহ ছুটি দিয়েছে। ও চাচি, আমরা না কাল নানা বাড়ি যাচ্ছি। কই ভাবি, দেখি কিছু বললো না। হঠাৎ করে প্ল্যান হলো, পরীক্ষার পর স্কুল কতদিনের বন্ধ হবে জানতাম না তো। 1 সপ্তাহ বন্ধ দেখে বাবা বলল যাও তোমরা ঘুরে আসো। তোর নানি বাড়ি জানো কোথায়? দিনাজপুরে। ভাবিকে বলিস আমি বিকালে আসবো না দেখা করতে। বন্যা ভাবির বাবা দিনাজপুর শহরের প্রভাবশালী একজন ব্যবসায়ী। অনেক বড় বাড়িতে নাকি ওনার মা বাবা 2 ভাই আর বাচ্চাদের নিয়ে থাকে। যখনই টুনু একটু লম্বা ছুটি পায়, ভাবি বাবার বাড়িতে চলে যায়। ভাবি বলে, বাবার বাড়িতে আমি রাজকুমারী, মা আমার প্রিয় খাবার সব বানাতে থাকে। ওদিকে বাবা আমার পছন্দের জিনিস বাজার থেকে কিনে পাঠিয়ে দেয়। আর ভাবিদের একমাত্র ননদ, তারাও তাই অস্থির হয়ে থাকে কি রেখে কি করবে। ভাবির মুখে এসব কাহিনী শুনে উজালা স্বপ্নের মতো মনে হয়। মাশাআল্লাহ, বন্যা ভাবি খুবই ভাগ্যবতী।
বন্যা ভাবির বাসায় বিকালে গিয়ে দেখে বাকি ভাবিরাও এসেছেন দেখা করতে। দত্ত ভাবিরাও কোনো একটা রিসর্টে যাচ্ছেন ঘুরতে 3 দিনের জন্য। ওরা ছেলেমেয়েরা টুনুদের স্কুলেই পড়ে, তাই ওদেরও বন্ধ। সীমা ভাবি বলল, বন্যা, তোমার হাজবেন্ডের দেখে এখনই মন খারাপ? হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য কোথাও গেলেই ও মন খারাপ করে থাকে। ইস, বিয়ে হয়েছে এতদিন, এত বড় মেয়েও আছে, তাও তোমাদের মহব্বত কমলো না। আরে আমরা তো পুরনো হয়ে গিয়েছি, এখন তো সময় উজালা আর শিশির ভাইয়াদের। ওরা এখন একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারবে না। কি ঠিক বলেছি না উজালা? কথাগুলো শুনে উজালার খুব কষ্ট হচ্ছিল। ও চুপ করে আছে দেখে সীমা ভাবি বলল, উজালা, তোমাদের তো কোথাও হানিমুনে যাওয়া হয়নি। শিশিরকে বলো না কেন কয়টা দিন ছুটি নিতে? শুধু কাজ করলেই হবে নাকি? বউ সংসার এগুলোতেও সময় দেওয়া লাগবে। সীমা ভাবির কথায় উজালা কি বলবে বুঝতে পারল না। আসলে বাইরে থেকে যে কোনো কিছু বলা সহজ। শিশির সব কিছুতে হেল্পফুল, কিন্তু ওর কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। সবার আগে ওর কাজ, তারপর অন্য কিছু। এখানে এসেছে প্রায় 2 মাস হতে চলল। ও একদিনের জন্য শিশিরকে ছুটি নিতে দেখেনি, এমনকি শুক্রবারও না। একদিন জিজ্ঞেস করেছিল, শুক্রবার তোমার কি কাজ থাকে? বন্যা ভাবির হাজবেন্ড তো শুক্রবার কাজে যায় না। তখন বলেছিল, বন্যা ভাবির হাজবেন্ড ফ্যাক্টরি ম্যানেজার, ওনার শুধু ফ্যাক্টরি দেখলেই হয়। আমি জেনারেল ম্যানেজার, আমাকে সব সেক্টরেই দেখতে হয়। এরপর উজালা আর কি বলবে। ভাবির দেওয়া খিচুড়ি অল্প খেয়ে রেখে দিয়েছিল। রাতে শিশির আসার পর সেটাই গরম করে দিল, সাথে ডিম ভেজে দিল। জানো, বন্যা ভাবিরা কাল দিনাজপুরে যাচ্ছেন, ওনার বাবার বাড়ি। তাই নাকি? ভালো তো। তোমার ঢাকা যেতে ইচ্ছে করছে? না, এখন না, তুমি ফ্রি হও, তখন একসাথে যে ঘুরে আসবো। ভাবিরা চলে যাবে দেখে বেশ মন খারাপ লাগছিল। কিছুদিন আগে যাদের চিন্তাও না, মাত্র কদিনের পরিচয়ে তাদের ওপর কত মায়া পড়ে গেছে। মায়া জিনিসটা বড় কষ্টদায়ক। খাবার শেষ করে শিশির বিছানায় গিয়ে শুয়ে পড়ো। উজালা ওর পাশে গিয়ে শোয়াতে শিশির অন্যদিকে ঘুরে গেল। উজালার বুকটা মুছড়ে উঠল। এরকম করছে কেন শিশির ওর সাথে? এমন যেন ওর ছোঁয়াও লাগলো সমস্যা। উজালা, আমার অফিসে একটা ট্রিপ আছে, মাত্র 3 দিনের জন্য। সিলেটের কয়েকটা চা বাগান ভিজিট করতে হবে। কবে যাবে? কাল বা পরশু। কাল অফিসে গেলে কনফার্ম জানতে পারবো আর কি। আমি ভেবেছিলাম তোমাকে রেখেই যাব, কিন্তু বন্যা ভাবিরাও চলে যাবে। তোমাকে এখানে একা রেখা যাওয়া ঠিক হবে না, তুমিও চলো আমার সাথে। সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? এত এক্সাইট হয়ে যেও না, আমি কাজে ব্যস্ত থাকবো, তোমার একাই সময় কাটাতে হবে। তা হোক, তবুও তো নতুন একটা জায়গায় যাওয়া হবে। উজালার খুশিতে ঘুম আসছিল না। একটু আগে মন খারাপের কথা একদম ভুলেই গেছে। দেখিস উজালা, আবার আমাকে ভুলে যাস না। কি যে বলো না ভাবি, তোমাকে ভুলে যাব কেন? মাত্র তো 7 দিনের জন্য যাচ্ছ, এনজয় করো, ফেসবুকে ছবি দিও, দেখবো না। উজালা শোন, সিলেটে যেয়ে সাবধানে থাকিস। ভয় কি? আমার সাথে শিশির আছে না? তাও তুই একটু সাবধানে থাকিস। আমি কাল তোকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি। কি শুরু করলে তুমি? বেচারি প্রথমবার স্বামীর সাথে কোথাও যাচ্ছে, আর তুমি আবল তাবল কথা বলে ওনাকে ভয় দেখাচ্ছ। ভাবি, আপনি নিশ্চিন্তে খেয়ে ঘুরে আসুন। জি ভাই, বন্যা ভাবি আর টুনুকে বিদায় দিয়ে ঘরে আসতে না আসতেই শিশিরের ফোন আসলো। উজালা, তুমি মোটামুটি 3-4 দিনের মতো তোমার আমার কাপড় গুছিয়ে নিও, আর তুমিও রেডি থেকো। আমি 3টার দিকে অফিসে গাড়ি নিয়ে আসবো। আর শোনো, একটা চেয়ার নিয়ে আলমারির উপর থেকে ছোট লাগেজটা নামিয়ে নিও, সাবধানে, আবার পরে যেও না কিন্তু। শিশিরের এই ছোটখাটো খুনসুটির বিষয় খেয়াল করা, এই ব্যাপারটা অনেক ভালো লাগে উজালার। এমনকি ওর মামাকেও মামির এত খেয়াল রাখতে দেখেনি কোনোদিন। 3টে না, প্রায় 5:30টার দিকে গাড়ি নিয়ে এসেছিল শিশির। সব গুছিয়ে রওনা দিয়ে ওরা যখন বড় রাস্তায় গিয়ে উঠল, ততক্ষণে সূর্য ঢলে পড়েছে এক পাশে। আরেকটু পরে সূর্য অস্ত যাওয়া শুরু করলো। পাশে তাকিয়ে দেখে যথারীতি ঘুমিয়ে পড়েছে শিশির। সূর্যাস্তের উজ্জ্বল কমলা আলো এসে পড়েছে ওর মুখে। বেচারা কি খাটাখাটিটাই না করছে ওর সংসারের জন্য, আবার আজগা চাচার সংসারের জন্য। হঠাৎ কেন যেন অনেক মায়া হলো উজালার শিশিরের প্রতি, আর নিজের ওপর খুব রাগ হলো। মাঝে মাঝে শিশিরকে ভুল বুঝে বলে, না, আজ থেকে আর কোনোদিনও শিশিরকে ভুল বুঝবে না উজালা, আর কখনো ওকে সন্দেহ করবে না। শিশির যা বলবে ও সব কথা বিশ্বাস করবে।
আর কোনোদিনও শিশিরের অবাধ্য হবে না উজালা। বিয়ের পর এই প্রথম কোথাও ঘুরতে যাচ্ছে উজ্জ্বলা আর শিশির। কেমন কাটবে ওদের দিনগুলো? আসলে কি অফিসের কাজে যাচ্ছে শিশির? বন্যা ভাবি বা কেন এত টেনশন করছিলেন উজালার জন্য? সিলেট শহরে পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেল। ড্রাইভার সাহেব, এত সকালে কোনো ভালো রেস্টুরেন্ট খোলা আছে? পানছি, 5 ভাই সবাই সকাল সকাল খুইলা যায়। তাহলে চলেন, ওদিক গিয়ে সবাই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই। উজালাকে নিয়ে পানশিতে এসে বসেছে শিশির। হাত মুখ ধুয়ে পরোটা ভাজি আর চা অর্ডার করেছে। তুমি তো সারা রাত ঘুমাওনি, তাই না? আমার জার্নিতে ঘুম আসে না, তুমি তো সেই ঘুমিয়েছো। আর ঘন্টা 2-এর মধ্যেই পৌঁছে যাব। যে তুমি আগে শুয়ে পড়বে, না হলে আবার শরীর খারাপ করবে। কোথায় যাচ্ছি আমরা? মৌলভীবাজারে একদম চা বাগানের মাঝখানে একটা গেট হাউস আছে। একটু নিরিবিলি থাকলে তোমার ভালো লাগবে, তাই এটা বুক করেছি। গেস্ট হাউস বললেও উজালার কাছে দেখে মনে হচ্ছে সাধারণ একটা লাল ইটের দোতলা বাড়ি। বাড়িটা এসে যেখানে থেমেছিল সেখানে বেশ বড় একটা কাচের ঘেরা বারান্দা। বারান্দার স্লাইডিং দরজা দিয়ে ভেতরে ঢুকতেই একজন লোক এগিয়ে আসলেন। আসসালামু আলাইকুম, আমার নাম বসির, আমি এই গেস্ট হাউসের কেয়ারটেকার। আমরা নীলফামারী থেকে এসেছি। জি, বুঝতে পারছি, আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। রাস্তায় আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, একদমই না। আপনারা আসেন আমার সাথে। বারান্দার সাথে বড় একটা ড্রয়িং রুম পেরিয়ে ভেতরে ঢুকলে ডাইনিং হল, যার মাঝখানে বিশাল একটা গোল খাবার টেবিল রাখা। ডাইনিং রুমের এক পাশে কিচেন, আরেক পাশ দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি। দোতলায় উঠলেই লম্বা একটা করিডোর, যার দুপাশে সব মিলিয়ে 4টে বেডরুম, সবগুলো নাকি অ্যাটাচড বাথ। করিডোরের শেষ মাথায় একটা খোলা বারান্দাও আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। বসির ওদের নিচের তলাটা ঘুরিয়ে দেখিয়ে উপরে ওদের রুমে নিয়ে গেল। লাস্ট কয়টা দিমু স্যার? ওদের লাগেজটা রুমে রাখতে রাখতে বলল বসির। আমি তো থাকবো না, তোমার ভাবি যখন খাবে দেখে বলবেন। বশির ভাই, আপনি এখানে একা কাজ করেন? না, ভাবি সেফ আছে, মালি আছে, ক্লিনিংয়ের জন্য একজন বুয়েও আছে। আমরা সবাই আশেপাশের গ্রামেরই মানুষ। এক একজনের এক এক টাইমে শিফট। আমি রাত 10টা পর্যন্ত থাকি। আপনার কিছু লাগলে আমারে ডাকেন। আমি একটু কাজে ব্যস্ত থাকবো, তোমার ভাবির কিছু লাগলে দেখো। বশিরকে কিছু টাকা বকশিস দিতে দিতে বলল শিশির। বেডরুমটাও বেশ বড় সড়ো। কেমন ভাড়া হবে এই জায়গার? ভাড়া তো অনেক, কিন্তু আমার অফিস থেকে কাস্ট কভার করবে, সো তুমি চিন্তা করো না। গেস্ট হাউসে আর গেস্ট নেই? আছে অবশ্যই, আমরা সকাল সকাল এসেছি তো তাই নিরিবিলি। তোমার যা যা জানার আছে বশিরের থেকে জেনে নিও। যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। পাহাড়ের ঢালে সবুজ চায়ের বাগানে যেন এক অপরূপ সৌন্দর্য। কেমন লাগছে জায়গাটা? গোসল করে বেরিয়ে চুল মুছতে মুছতে উজালার সাথে জানালার পাশে এসে দাঁড়ালো শিশির। ভালো। শুধু ভালো না, অনেক ভালো। নীলফামারীর সাথে তফাৎ কোথায় বলো তো? ওখানে পাহাড় কম। ঠিক ধরেছো, আমাদের বসের সিলেটেও চা বাগান আছে। এখানকার বাগানগুলো আরো বড়, উৎপাদন বেশি, কর্মচারীদের বেতনও বেশি। আমি যদি একটু ট্রান্সফার হয়ে এদিকে আসতে পারতাম। মাত্র তো প্রমোশনটা পেলে, ধৈর্য ধরো, ভালোভাবে কাজ করে যাও, ইনশাল্লাহ এটাও হবে। কাজ আমি অনেক ভালোই করি, আর ধৈর্য ধরা আমার দ্বারা হবে না। যারা ধৈর্য ধরে তারা অপেক্ষা করতে করতে জীবন পার করে দেয়, আর আমি জানি কি করে বুদ্ধি দিয়ে কাজ হাসিল করতে হয়, বুঝলে ওকে আমায়? বলে শিশির ওর গালে আলতো করে একটা চিমটি কেটে দিল। উজালার চোখ জানলার বাইরের অপার সৌন্দর্য থেকে এখন ঘরের ভেতরে ওর স্বামীর ওপর। শিশির তৈরি হচ্ছে ওর কাজে যাওয়ার জন্য, আর গুনগুন করে গান গাইছে। কি আশ্চর্য, শিশির আজ এত খোশ মেজেছে কেন? বিয়ের পর আজ প্রথম শিশিরকে এত রিল্যাক্স দেখছে উজালা। এজন্যই মানুষ বলে মাঝে মাঝে পরিচিত গণ্ডির বাইরে অন্য পরিবেশে যেতে হয়, তাহলে মন ভালো হয়ে যায়। শিশিরকে খুশি থেকে উজালারও অনেক ভালো লাগছে। আচ্ছা শোনো, আমি বের হয়ে গেলে প্রথমে তুমি ভালো করে গোসল করবে। বাথরুমে দেখো হেয়ার ড্রায়ার আছে, চুল শুকিয়ে নিও, না হলে ঠান্ডা লেগে যাবে। তারপর আরাম করে একটা ঘুম দেবে। আরেকটা জিনিস দেখে নাও, ক্ষুধা লাগলে বেডের পাশের ইন্টারকমটা চেপে বলবে বসির এসে রুমে খাবার দিয়ে যাবে। এভরিথিং ক্লিয়ার? হুম। ওকে, বের হলাম তাহলে, তুমি ভালো থেকো।
বলে উজালাকে অবাক করে দিয়ে ওর কপালে একটা চুমু দিয়েই বেরিয়ে গেল শিশির। যে গাড়িটা করে এসেছে ওরা সেটা নিয়েই বেরিয়ে গেল শিশির। বিশাল এলাকার ভেতরে বাড়িটা, গেস্ট হাউসটার নামটা যেন কি মনে করার চেষ্টা করলো উজালা। সকালে গাড়ি নিয়ে ঢোকার সময় মেন গেটের পাশে নামের সাইনবোর্ডটা দেখেছিল। নামটা চেনা চেনা লাগছিল, খুব সুন্দর একটা নাম, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না উজালা। শিশির চলে যাওয়ার পরে গোসল করে কোচিকে ফোন দিল উজালা। আপা, তুমি নাকি হানিমুনে সিলেট গেছো? আরে হানিমুন না, অফিসের কাজে। ওই একই কথা আপা, তোমার সাথে একটা গোপন কথা আছে। কি? তোমার বিয়ের দিন রুনু ফুপুর ছেলে শুভ এসেছিল না, ও আমাকে মাঝে মাঝে ফোন করে। তারপর কি আমরা কথা বলি। কেন? এমনি ভালো লাগে তাই। প্রেম টেম নাকি? না, এখনো সেরকম কিছু, কিন্তু হতে পারে। শোন, ফোনে কথা টথা না বলে শুভকে বলিস ও যদি তোকে পছন্দ করে তাহলে যেন বিয়ের প্রস্তাব পাঠায়। কি যে বলো না আপা, আমি তোমার মতো এত তাড়াতাড়ি বলির পাঠা হতে চাই না। আমার কথা বাদ দাও, তোমার কেমন লাগছে ওখানে সেটা বলো। ভালো লাগছে, শুধু ভালো না, খুব ভালো লাগছে। আর শোন, বলির পাঠা বলছিলি না, বিয়ের এত খারাপ কিছু না, শুধু একটু মানিয়ে চলতে হয়, এই আর কি। ওরে বাবা আপা, বাতাসে আমি প্রেমের গন্ধ পাচ্ছি। তুমি দেখি শিশির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আরে না, সেরকম কিছু না। এখন বল, মামা কেমন আছে? আছে মোটামুটি, ইদানিং বুকে ব্যথাটা একটু বেড়েছে। ডাক্তার দেখাতে বলিস। তুমি তো জানোই বাবা, কোনো কিছু হলে ডাক্তার দেখাতে চাই না বলে গ্যাসের ব্যথা সেরে যাবে। তারপরও খেয়াল রাখিস, ভালো থাকিস। তুমিও ভালো থেকো আপা। ইন্টারকম চেপে রুমে লাঞ্চ আনিয়ে খেয়ে নিল উজালা। বশির ভাই যখন খাবারের ট্রেটা নিতে আসলো তখন উজালা জিজ্ঞেস করলো, ভাই এখানে আর কোনো গেস্ট নেই? কারোর কোনো শব্দ পাচ্ছি না যে। না ভাবি, অন্য গেস্ট থাকবো কেমনে? আপনাদের জন্যই তো পুরো গেস্ট হাউস রিজার্ভ করা হয়েছে। কে রিজার্ভ করেছে? শিশির ভাই করছেন, তাও তো প্রায় 1 মাস আগে। সাধারণত কোনো গেস্টের এরকম রিজার্ভ করতে দেওয়া হয় না, কিন্তু শিশির ভাইরে আমাদের চেয়ারম্যান সাহেব খুব স্নেহ করেন, তাই তার ব্যাপারটা আলাদা। কে আপনাদের চেয়ারম্যান সাহেব? কেন ভাবি আপনি চেনেন না? উনি এদেশের শীর্ষ ধনীদের একজন, আফতাব চৌধুরী। দোতলার বারান্দা থেকে দাঁড়াইলে আশপাশে যা দেখা যায় সব ওনার। আপনাদের নীলফামারীর বাগানও তো ওনার। শিশির কি উজালার জন্য পুরো গেস্ট হাউস বুক করেছে? কিন্তু কেন? আর কোম্পানি এটা অ্যালাউ করলো কি করে? ও তো কাজের জন্য এসেছে এখানে। আর শিশির একবারও কেন বললো না এটা ওর মালিকেরই গেস্ট হাউস? উজালা হিসাব মেলাতে পারছে না, সবকিছু আবার এলোমেলো মনে হচ্ছে। যখনই ও ঠিক করে আর কোনোদিনও শিশিরকে সন্দেহ করবে না, তখনই নতুন কিছু সামনে আসে আর উজালার বিশ্বাস টালমাটাল হয়ে যায়। কি করবে এখন? শিশিরকে ফোন দেবে? কাজের মাঝে ফোন দিলে যদি বিরক্ত হয়। জানলার ধারে গিয়ে দাঁড়ালো উজালা। আশেপাশে যত দূর যায় কোথাও কেউ নেই। হঠাৎ ওর গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি গিয়ে রুমের দরজার লক চেক করলো, তারপর শিশিরকে ফোন দিল। হঠাৎ করে আলো কমে গেল। কি ব্যাপার? একটু আগেও তো রোদ ছিল। মনে পড়ে গেল শিশিরের কথা। জানো উজালা, পাহাড়ে না ঝুপ করে সন্ধ্যা নামে। উজালা কেমন যেন অস্থির লাগছে। শিশির তো কখনো এমন করে না। সারাদিন শিশিরের কোনো খবর নেই, ফোন দেয়নি একবারও, ফোন ধরছে না। উজালা কি করবে বুঝতে পারছে না। পুষ্প, এই গেস্ট হাউসের নাম পুষ্প। সকালে গেটের নামটা দেখার পরে চেনা চেনা লাগছিল, পরে মনে করতে পারছিল না। বাবাদের কাছে শুনেছিল শিশিরের বসের পুষ্প নামে একটা বাগান বাড়ি আছে। হ্যালো হ্যালো, শিশির ফোন ধরছো না কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, ফোন ধরছি না মানে ব্যস্ত আছি। তাই কোনো মানুষ যখন ফোন না ধরে তখন বুঝতে হয় সেই মানুষটা ব্যস্ত। এতটুকু কমন সেন্স নেই তোমার? শোনো, আমি আজ রাতে আসতে পারবো না, বেশ দূরে একটা চা বাগান এসেছি। অনেক রাত হয়ে গেছে, এত রাতে ব্যাক করতে মানে পসিবল হবে না আর কি, রাস্তা ভালো না। কি বলছো এসব? আমার খুব ভয় হচ্ছে। এখানে তো আর কেউ নেই, আমি একা থাকবো কি করে? উজালা, শিশির তুমি তাড়াতাড়ি আসো প্লিজ। উজালা এবার ধমক দিয়ে বলল। শিশির চুপ করো, শান্ত হও, আমার কথা শোনো আগে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমাকে আমি কোনো কষ্ট দিয়েছি? না। তোমার সাথে 1 মিনিটের জন্য খারাপ ব্যবহার করেছি? না। এগুলো বলছো কেন এখন? তোমার কাছে কিছু চেয়েছি? না। আজ যদি আমাদের ভবিষ্যতের জন্য তোমার কাছে কিছু চাই, তুমি প্লিজ না করো না। উজালা শিশিরের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। কি বলছো তুমি এইসব?
তুমি কখন আসবে? কি হয়েছে বলো তো? কিছুই হয়নি, তোমার শুধু আমাকে একটু সাহায্য করা লাগবে। কি সাহায্য? আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? আমার খুব ভয় হচ্ছে শিশির। তুমি আসো আগে, পরে আমরা এসব কথা বলবো না। পরে না, এখনই শোনো। তুমি জানো আমার বস আমার অনেক উপকার করেছেন। বাগানের জন্য অনেক পুরনো মানুষদেরকে রেখে উনি আমাকে এত বড় পদোন্নতি দিয়েছেন। ওনার একটা বাজে শখ আছে, বড় লোকদের এমন একটা দুইটা থাকতেই পারে। উনি কুমারী মেয়েদের সাথে থাকতে পছন্দ করেন। তোমাকে আমি এক রাতের জন্য ওনাকে উপহার দিতে চাই। তুমি শুধু এক রাত, তোমাকে বলা হয়নি আমার চাকরিটা প্রবেশন পিরিয়ডে রয়েছে। বসকে খুশি করতে পারলে আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। প্লিজ আমার এই উপকারটা তুমি করো। আমি তোমার স্বামী, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, কেউ কোনোদিনও জানতে পারবে না। আর ভুলেও তোমার মামাকে কিছু বলোনি, উনি জানতে পারলে হার্ট অ্যাটাক করবেন। পুলিশকে বলার কোনো লাভ নেই, এই এলাকায় পুলিশ প্রশাসন সব আমার বসের কমান্ডারে। প্লিজ উজালা, একটু বোঝার চেষ্টা করো, এটা তোমার শারীরিক ক্যারিয়ারের ম্যাটার। শিশির বলে যাচ্ছে আর উজালার মনে হচ্ছে ওর চারপাশের পৃথিবীটা চোরকের মতো ঘুরছে। কি ব্যাপার উজালা, কিছু বলছো না কেন? কিছু বলো। হ্যালো উজালা, শুনতে পাচ্ছ? উজালা ফোনটাকে ছুঁড়ে মারল। তারপর ও সেখান থেকে শিশিরের গলা শোনা যাচ্ছে। ও কান চাপা দিল। ও শিশিরের কোনো কথাই আর শুনতে চায় না। দৌড়ে রুম থেকে বের হলো উজালা। বশির ভাই চিৎকার করে ডাকলো, কেউ কোথাও নেই। উজালা বের হওয়ার চেষ্টা করলো, বারান্দায় কাছে স্লাইডিং দরজার বাইরে থেকে বন্ধ। অনেক ধাক্কালো উজালা। চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে ওর গলা ভেঙে গেছে। দৌড়ে ঘরে গিয়ে মোবাইলটা খুঁজলো। পুলিশকে ফোন দেবে। শিশিরের ওপর রাগ করে মোবাইলটা এত জোরে ছুঁড়ে মেরেছিল, মোবাইল ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। কি করবে এখন উজালা? শিশিরের পাতা ফাঁদে ও পুরোই আটকে গেছে। বয়স্ক লম্পট একটা লোকের কাছে ও নিজেকে বিসর্জন দিতে হবে? না, কিছুতেই না। ও মরে যাবে, কিন্তু সেটা হতে দিবে না। কি মনে করে ফল কাটার জন্য লাগে যে একটা ছুরি নিয়ে এসেছিল, সেটাই হাতে নিল উজালা। আসুক, শিশিরের বস হয়, মারবে নয় নিজে মরবে। প্রচণ্ড দমকা বাতাসে আরেকটু হলে পড়ে যাচ্ছিল ফাহাদ। পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে গাড়িতে উঠতে উঠতে হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। কালবৈশাখী নাকি এমন আচমকা শুরু হয়? বাংলায় কি মাস এটা? কাউকে জিজ্ঞেস করা লাগবে। গাড়ি চালাতে ভালো বেগ পেতে হচ্ছে ফাহাদকে। ঝোড়ো বাতাসে পর ঝুম বৃষ্টি শুরু হলো। এরকম বৃষ্টিতে ড্রাইভ করা খুবই টাফ, তাও এমন পাহাড়ি রাস্তাতে। গুগল ম্যাপ ফলো করছিল ফাহাদ। ঝড় শুরু হয়ে যাওয়ায় নেটওয়ার্কও প্রবলেম শুরু করলো। কাছাকাছি এসে পড়েছে এটা বুঝতে পারছে। এক তো রাতের বেলা, তারপর আবার এত বৃষ্টি, আর পাহাড়ি রাস্তাগুলো সব দেখতে একই রকম। একবার ভুল রাস্তায় গেলে সারা রাতই গোলক ধাঁধার মতো ঘুরতে লাগবে। গাড়ি রাস্তার একপাশে পার্ক করলো ফাহাদ। ভাবছে কাকে ফোন দেবে এত রাতে। হ্যালো ফাউজিয়া, কি করছো? অফিসে? আমাকে কয়েক মিনিট সময় দিতে পারবে? আমি তোমাকে আমার লোকেশনের গুগল ম্যাপের লিংক দিচ্ছি, আর আমি যেখানে যাচ্ছি সেই অ্যাড্রেসও আমাকে রুটটা বলো। বলবো কেন, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেই। আরে নেটওয়ার্কই তো নেই, এজন্যই তো তোমাকে আমি মোবাইলে ফোন দিয়েছি। ওকে হোল্ড অন, আমি বলছি। গাড়ির ভেতরে কলম খুঁজলো ফাহাদ। না পেয়ে স্পিকার অন করে মোবাইলের নোটপ্যাডে রুটটা নিয়ে নিল। একদমই কাছে, 15 মিনিট ড্রাইভ করলেই হবে। থ্যাঙ্কস এ লট। ব্যাক করছো কবে তুমি? কি বলো, মাত্র তো আসলাম। 5-6 মাস থাকবো ভাবছি। কি? আরে না, মজা করছিলাম। নেক্সট উইকে রিটার্ন। বাই, লাভ ইউ। লাভ ইউ টু। ফাহাদকে ছেড়ে থাকাটা ফৌজিয়া কল্পনাই করতে পারে না। লন্ডন ওরা স্বামী স্ত্রীর মতোই থাকে। বাইরে থেকে দেখলে কেউ বুঝবেই না যে ওরা স্বামী স্ত্রী না। ওর সাথে ফৌজিয়ার প্রথম পরিচয়ের ঘটনাটিও খুব মজার। ও যখন নতুন নতুন লন্ডন গিয়েছিল গ্রিনিচ ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে BBA করার জন্যে। লন্ডনের পাতাল রেলের ম্যাপটা অনেক জটিল, আর তখন প্রথম তো ঠিক বুঝে উঠতে পারছিল না। একদিন পর পর 2বারও ভুল ট্রেনে উঠে যায়। যেদিকে যাওয়ার কথা তার উল্টো দিকে চলে যাচ্ছিল। মেট্রোতে ওর পাশে বসা ফৌজিয়া ব্যাপারটা খেয়াল করে। আর ইউ ওকে? ডু ইউ নিড হেল্প? ইট সিমস লাইক ইউ আর লস্ট। সেই শুরু, প্রায় 5 বছরের রিলেশন ওদের। আজও তাই পথ হারিয়ে সবার প্রথম ওর কথাই মনে হয়েছে ফাহাদের। ফৌজিয়া লিভিং রিলেশনস, এই খুশি। ওর বিয়েটা তত ইম্পর্টেন্ট না,
কিন্তু তবুও ফাহাদ চায় ওকে প্রপোজ করে সারপ্রাইজ দেবে আর ধুমধাম করে বিয়ে করে পরিপূর্ণভাবে সংসার শুরু করবে। হঠাৎ একটা শব্দে তন্দ্রা কেটে গেল উজালার। ছুরিটা হাতে নিয়ে বারান্দার কাচের দরজায় হেলান দিয়ে বসেছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিসের শব্দ ছিল ওটা? আবার পেল শব্দটা পানি আর কাদার মধ্যে গাড়ির চাকার শব্দ। ঠিক তখনই বারান্দার কাচের বাইরে গাড়ির হেডলাইটের আলোটা দেখতে পেল। বুঝতে পারছে না কি করবে উজালা। দরজার পাশে দাঁড়াবে, লোকটা ঢোকার সাথে সাথে তার পিঠে ছুরি মারবে, নাকি সামনে দাঁড়াবে, নাকি উপরের রুমে চলে যাবে। রুমে গিয়ে লাভ নেই, উনি তো জানে ও ওখানে আছে। শিশির শিশির শিশির, তোমাকে এত বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর আজ তুমি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছো? জীবনে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে উজালা, কিন্তু আজকের মতো অসহায় নিজেকে কোনোদিন মনে হয়নি। গাড়ির দরজা খোলার শব্দ পেল। উজালার বুকে থকপকানি আরো বেড়ে গেল। পায়ের শব্দ এগিয়ে আসে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও ভেজা মাটি আর পানিতে জুতার শব্দ জোরালোভাবে শোনা যাচ্ছে। বাইরে থেকে চাবি দিয়ে লকটা খোলার চেষ্টা করছে। উজালা দরজার পাশে দেওয়ালে গা ঘেঁষে দাঁড়ালো। যে ঢুকবে সে সামনের দিকে দেখবে, আর অন্ধকারে তেমন কিছু দেখতেও পারবে না। ততক্ষণে উজালা ছুরি মেরে বেরিয়ে যেতে পারবে। স্লাইডিং দরজা মচমচ করে সরে যাওয়ার শব্দ হলো। লোকটা ভেতরে ঢুকলো। উজালা ছুরি মারার জন্য তৈরি, কিন্তু শেষ মুহূর্তে হাতটা নামিয়ে নিল। না, ও কোনো মানুষকে মারতে পারবে না, এমনকি আঘাতও করতে পারবে না। তাতেই লোকটার সামনে বসে পড়লো, হাত জোর করে বলল, প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন, আমার কাছে আসবেন না, আমাকে যেতে দিন প্লিজ। আল্লাহ গো বলে চিৎকার করে এক লাফে সরে গেল ফাহাদ। কে কে এখানে? তাড়াতাড়ি মোবাইলে টর্চ অন করলো। কে আপনি? কে আপনি? মাটিতে বসে আছেন কেন? কি হয়েছে? কাঁদছেন কেন? আপনি কি করেছেন? আমি আপনাকে মাফ করব কেন? গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকতে ঢুকতে চুপচাপে ভিজে গেছে ফাহাদ। ওপরে এসে ব্যাগ থেকে কাপড় বের করে চেঞ্জ করে নিল। নিচে চোর মেয়েটাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছে। এত ভদ্র সুন্দর মেয়ে যে চোর হতে পারে ভাবা যায় না। তবে মেয়েটা খুব ঘাবড়ে গেছে। এটা আরেকটা কারণ ফাহাদ ওপরে চলে এসেছে। একটু সময় পেলে মেয়েটা হয়তো স্বাভাবিক হতে পারে। বিশ্বাস করুন আমি চোর না। তাহলে এই খালি বাড়িতে একা কি করছিলেন? আর বাইরে থেকে তো তালা ছিল, আপনি ঢুকলেন কি করে? আমি আপনাকে সব বলবো, তার আগে বলেন আপনি কে? বাহ, দারুণ। আমার বাড়িতে বসে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আজকাল চোরদের কাছেও দেখি জবাবদিহি করতে হয়। আপনাকে কতবার বলবো আমি চোর না? এটা আপনার বাড়ি কি করে হয়? এটা তো আফতাব চৌধুরীর বাড়ি। আচ্ছা, বাড়ির মালিকের নাম জেনে শুনে চুরি করতে আসা হয়েছে, তাহলে তো এটা প্ল্যান ক্রাইম। আপনার দলের বাকিরা কোথায়? উজালা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাকে দেখেন ভালো করে, আমাকে দেখলে আপনার মনে হয় আমি চোর? না, তা অবশ্য মনে হয় না। আপনি বলছেন এটা আপনার বাড়ি, কিন্তু আমি যতদূর জানি এটা আফতাব চৌধুরীর বাড়ি। ওনার আজকে আসার কথা ছিল এখানে। হ্যাঁ, আজ আমার বাবারই আসার কথা ছিল, কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি চলে আসি। আমি ফাহাদ চৌধুরী, আপনি যাকে আশা করছিলেন তার একমাত্র ছেলে। জানলেন তো আমি কে? এবার পুরো ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমি কাউকে আশা করছিলাম না, আমি তো বেড়াতে এসেছিলাম আমার স্বামীর সাথে। উজালা মনে মনে ভাবছে একে কি বিশ্বাস করে সব বলবে? নিজের বাবার কথা শুনে যদি খেপে যায়? যা হবে হবে। উজালার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর না বললে উনি ওকে চোরই ভাবতে থাকবে। আপনার বাবা সম্বন্ধে এরকম কিছু শুনে আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, কিন্তু আপনাকে না বলে আমার কোনো উপায় ছিল না। উজালার গল্প শুনে ফাহাদ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে রইল। উজালার কথার উত্তরে কি বলবে ফাহাদ? যে মেয়েটাকে এতক্ষণ চোর বলছিল, বেচারিকে কি পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে ওর বাবার জন্য, আর বেচারির কুলাঙ্গার স্বামীর জন্য। আই অ্যাম রিয়েলি ভেরি সরি উজালা। আমার বাবার যে এরকম একটা বাজে স্বভাব আছে তা আমি আগেই শুনেছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, অন্য কেউ না, নিজের মার কাছে শুনেছি। এই জন্যই তো মা বাবার ডিভোর্স না হওয়ার পরও আলাদা থাকে। আমার বাবার চরিত্র খারাপ, এটা আমার কাছে নতুন কিছু না, কিন্তু একজন স্বামী যে তার স্ত্রীর সাথে এমন করতে পারে এটা আমার জন্য পুরাই বিস্ময়। শিশিরের কথা মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে উজালা। শিশির যে এমন কিছু করতে পারে ওর বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে ও কোনো দুঃস্বপ্ন দেখছে। হঠাৎ একটা কথা মনে হতে ফাহাদকে জিজ্ঞেস করলো উজালা, একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না, আপনার বাবা যদি জানে আমি এখানে আছি তাহলে আপনাকে আসতে দিল কেন? উনি জানেন না আমি এসেছি। অ্যাকচুয়ালি কাল বাবার একটা চা বাগান ভিজিট করার কথা ছিল কেনার জন্যে। হঠাৎ অসুস্থ হয়ে আসতে না পারাতে আফসোস করেছিল। আমি ভাবলাম আমি চলে যাই, চা বাগানও ঘোরা হবে, বিজনেসের কাজও হবে বলে
আসলে আসতে দিতেন না, তাই না বলে চলে এসেছি। হঠাৎ একটা আওয়াজে চমকে উঠল উজালা। এটা কিসের শব্দ হলো? শব্দ না, পাহাড়ি মোরগ ডাকছে। ভোর হয়ে গেছে। আপনি মনে হচ্ছে খুবই ভয় পেয়েছেন, এজন্য যে কোনো শব্দেই চমকে উঠছেন। কি বলবে উজালা? আজকের মতো ভয়ও জীবনে পায়নি। উজালা, আপনার উপর দিয়ে আজ অনেক ধকল গেছে, আপনি উপরে যে শুয়ে পড়ুন, একদম ভয় পাবেন না। আমার নামের টাইটেল বাদে আমার বাবার সাথে আমার কোনো মিল নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর আপনার স্বামীকে আর আমার বাবাকে কি শাস্তি দেওয়া যায় সেটা আমরা কালকে ডিসাইড করব, ওকে? হঠাৎ ঘুম ভেঙে গেল উজালার। চোখ খুলে দেখে ও একটা বিশাল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, চারিদিকে কেউ নেই। ভয় পেয়ে চোখ বন্ধ করলো। শুনতে পেল মামা ডাকছে। চোখ খুলে উজালা, ওই তো দূরে দেখা যাচ্ছে মামা, মামি আর কচিকে। মামা উতলা হয়ে ডেকেই চলেছে, উজালা, উজালা। আর কচিটা আবা বলে কাঁদছে, কিন্তু মামি মনে হচ্ছে খুব রেগে আছেন উজালার ওপর। মামি, আমি কিছু করিনি তো, সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করো মামি। উজালার মনে হলো কে যেন পেছনে এসে দাঁড়িয়েছে। ঘুরে দেখে শিশির। উজালা, তোমার একটা সাহায্য চেয়েছিলাম, তাও করতে পারলে না। আমার বাড়িতে তোমার আর জায়গা নেই, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এসব কি বলছো শিশুর? আমি কই যাব? আমার তো আর যাওয়ার জায়গা নেই। মামি, কোনোদিন আমাকে ঘরে নিবে না। শিশির, শিশির। কে হাসছে? কে যেন হাসছে। বন্যা ভাবি, তুমি হাসছো কেন? তুমি সব জানতে, তাই না? আমাকে বলনি কেন? বন্যা ভাবি উজালার কোনো কথাই শুনছে না, খিলখিল করে হেসে চলেছে। বন্যা ভাবির হাসির শব্দ আর সহ্য করতে পারছে না উজালা। ও দুই হাত দিয়ে কান চাপা দিল, চোখ বন্ধ করে ফেলল। চারিদিকে একদম শান্ত নিস্তব্ধ। ধীরে ধীরে চোখ খুলে উজালা। কে যেন দাঁড়িয়ে আছে সামনে, চিনতে পারছে না, আবছা দেখা যাচ্ছে। কি ওখানে? আমি। তুমি কে? আমার খুব ভয় করছে। ভয় পেও না উজালা, ভয়ের কিছু নেই। কিন্তু তুমি বললে না তুমি কে? আমি ফাহাদ, দরজাটা একটু খুলুন প্লিজ। ধরফর করে বিছানায় উঠে বসলো উজালা। এই যে শুনছেন, দরজাটা একটু খুলুন। দ্রুত উঠে দরজা খুলে দিল উজালা। যাক, বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম আপনি না আবার গলায় দড়ি টড়ি দিয়ে ঝুলে গেছেন। হঠাৎ ঘুম ভাঙার পর মনে হলো আল্লাহ যদি আপনি আত্মহত্যা করে ফেলেন, তাই দৌড়ে আসলাম। দরজা খুলতে এত দেরি দেখে যেই ভয় পেয়েছিলাম। ঘুমেছিলাম, শুনতে পাইনি, সরি। না না, সরি বলা লাগবে না। আত্মহত্যা না করার জন্য থ্যাংক ইউ। কাল রাতে আমাদের কথা তো শেষ হয়নি, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, নাস্তা করতে করতে বাকি কথা হবে। নিচে নেমে বসিরকে দেখে উজালা আবার ভয় পেয়ে গেল। উজালার আলস্যতা চোখ এড়ায়নি ফাহাদের। বশির ভাই, তোমার কি আর কোনো কাজ আছে? না ছোট সাহেব। ঠিক আছে, তাহলে তুমি এখন চলে যাও, লাগলে আমি তোমাকে ফোন দিব না। বশির বেরিয়ে যাবার পর উজালা স্বাভাবিক হলো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? চেয়ারটা টেনে বসুন। উজালার বসার পর ওকে এক গ্লাস পানি ঢেলে দিল ফাহাদ। উজালা গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটা পানি খেয়ে নিল। এবার একটা টোস্টে জ্যাম লাগিয়ে ওর প্লেটে দিল ফাহাদ। আগে এটা খেয়ে শেষ করুন, তারপর অন্য কথা। উজালা আস্তে আস্তে খাচ্ছে। উজালার এই অবস্থা থেকে ক্ষুধা চলে গেছে ফাহাদের। কি পরিমাণ মানসিক প্রেশারের মধ্য দিয়ে গেলে একটা মেয়ে এমন ভীত শঙ্কিত হয়ে যেতে পারে, এটাকেই মনে হয় ইংরেজিতে বলে ট্রমাটাইজ হয়ে যাওয়া। প্রচণ্ড কোনো শখে মানুষ অস্বাভাবিক হয়ে যায়, তার পুরো ভাবনা জগৎ এলোমেলো হয়ে যায়। কতই বা বয়স হবে মেয়েটার? খুব বেশি হলে 17-18। শাড়ি পরেছে থেকে একটু বড় বড় লাগছে। এত বাচ্চা মেয়েকে বিয়ে দিল কি করে? উজালা খেতে খেতে বিষম খেলো। ফাহাদ দ্রুত উঠে ওকে পানি ঢেলে দিল। শেষ করলেন না? আমি আর খেতে পারবো না। কাল রাতে আপনি শুতে যাবার পর আপনার ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি, এত ক্লান্ত ছিলাম, তাও কিছুতেই ঘুম আসছিল না। দেখেন, এই পুরো ব্যাপারটাই সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার এখানে কথা বলা কতটুকু ঠিক হবে জানি না, যেহেতু এর জন্য আমার বাবার বদ চরিত্র আংশিকভাবে দায়ী, আর ঘটনাক্রমে আমি এর মাঝখানে পড়ে গেছি। আমি আপনাকে কিছু পরামর্শ দিতে চাই। শোনা না শোনা আপনার বিষয়। জি বলেন। আমার মনে হয় এখন আপনার সামনে দুটো রাস্তা আছে। প্রথমটা হলো কালকের ঘটনা সম্পূর্ণভাবে ভুলে যান। আপনার মেমোরি ড্রাইভ থেকে একটা দিনের মেমোরি টোটালি ইরেজ করে ফেলেন। আপনার স্বামীকে মাফ করে দিন। আমি দেখছি ওনার জবটা যেন পার্মানেন্ট হয়ে যায়, আর ফিউচারে যেন উনি কোনো দিনও এমন কিছু করতে না পারে, সেটার ব্যবস্থা করা যাবে। আমি আমার বাবার বিজনেস টেক ওভার করছি, সো আমার মনে হয় না আপনার হাজব্যান্ড তার নতুন বসকে নারাজ করার মতো কিছু করবেন। আমার দেশে আসার এটা আরেকটা কারণ, আমার বাবার শরীর প্রায়ই খারাপ থাকে, তাই আমাকে সব বুঝিয়ে দিয়ে উনি রিটায়ার্ড করতে চান।
আমারও পড়াশোনা শেষ, লন্ডনে আর কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো শেষ করে দেশে এসে পুরো দমে বাবার ব্যবসাতে লেগে যাব। যখন আমি বাবার থেকে সব কিছু টেক ওভার করবো, তার হাতে কোনো পাওয়ার থাকবে না, তখন তার পক্ষে আর এসব কুকীর্তি চালানো সম্ভব হবে না। এটাই হবে আমার বাবার শাস্তি। সো দিস ইজ দ্য ফার্স্ট অপশন, ফরগেট অ্যান্ড ফরগিভ। আপনার দ্বিতীয় অপশন হলো আপনি আর আপনার ওই কুলাঙ্গার স্বামীর কাছে ফিরে যাবেন না। উজালা অবাক হয়ে তাকালো ফাহাদের দিকে। জানি আপনি ভাবছেন তাহলে আপনি কই যাবেন। সেক্ষেত্রে আপনার একটু আমাকে বিশ্বাস করতে হবে। আমার ঢাকায় একটা ফ্ল্যাট আছে যেটা মোস্ট অফ দ্য টাইম খালি পড়ে থাকে। আপনি সেখানে আপাতত থাকতে পারেন, আবার পড়াশোনাটা শুরু করতে পারেন। ফ্ল্যাটটা যেহেতু খালি পড়ে আছে, সো আমার কোনো সমস্যা নেই। আপনার যদি ইগোতে লাগে, ভাড়া ধার থাকলো পরে শোধ করে দিবেন। যতটুকু পড়াশোনা শিখেছেন আমার মনে হয় টুকটাক টিউশনি করে নিজের খরচ চালাতে পারবেন। আর আপনি যদি শিশিরকে ছেড়ে দেন, ওর ক্যারিয়ার বরবাদ করা আমার কাছে কোনো ম্যাটার না। সো শিশিরকে শাস্তি দিবেন না মাফ করবেন সেটা আপনি ডিসাইড করবেন। উজালা অবাক হয়ে ফাহাদের কথা শুনছে। একজন অজানা অচেনা মানুষ ওর জন্য কত চিন্তা করছে, আরও নিজের স্বামীর কোনো খবরই নেই। চোখ জ্বলে উঠল উজালার, চোখ উপচে টপ টপ করে পানি পড়তে লাগলো। কালকের পর এই প্রথম কাঁদলো উজালা, আর থাকতে পারছে না, ফুপিয়ে কেঁদে উঠল। আরে কি আশ্চর্য, কাঁদছেন কেন? আমার কোনো কথায় রাগ করেছেন? উজালার এইরকম বাঁধ ভাঙা কান্না দেখে অস্থির হয়ে গেল ফাহাদ। কি করবে বুঝতে পারছে না। প্লিজ কাঁদবেন না। এভরিথিং উইল বি অল রাইট, বিলিভ মি, জাস্ট এ ম্যাটার অফ টাইম, এভরিথিং উইল বি ফাইন, ট্রাস্ট মি। ফাহাদ টিস্যুর পর টিস্যু দিয়ে যাচ্ছে উজালাকে, আর উজালা কেঁদে চলেছে। ফাহাদ ঘড়ি দেখে পড়ল, স্টপ ওয়াচটা অন করা উচিত ছিল। আপনি তো কান্নার বিষয় রেকর্ড করে ফেলছেন। এবার ঠিক আছে। থ্যাংক ইউ, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। কষ্ট তো করছেন আপনি, এখন বলেন কি করবেন? জানি না, কিছুই বুঝতে পারছি না। টু অপশন, ফরগেট অ্যান্ড ফরগিভ, আদারওয়াইজ সারভাইভ। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো কোনোভাবেই আপনার স্বামীকে মাফ করা উচিত হবে না। যে খারাপ সে খারাপই। যতদিন আমাদের কোম্পানিতে আছে আমার ভয়ে না হলে ভালো থাকলো, কিন্তু অন্য কোথাও গেলে যদি আবার এরকম কিছু করে। কিন্তু আমি জানি এরকম হুট করে স্বামী ছেড়ে চলে গেলে অনেকে অনেক খারাপ কথা বলবে। আপনার স্বামীর দোষটা কেউ দেখবে না, দোষ দেখা তো দূরের কথা, কেউ বিশ্বাসই করবে না। অন্যদের কথা কি বলবো? আমি যদি ঘটনার মাঝখানে না পড়তাম, আমাকে কেউ বললে আমিও এমন কথা বিশ্বাস করতাম না। ওদিকে আপনার পরিবারেরও সাপোর্ট নেই। আপনি বলছেন কিছুতেই আপনার মামা বাড়িতে ফিরে যেতে পারবেন না। ফিরে যাওয়া তো দূরের কথা, শিশিরকে ছেড়ে দিলে ওরা আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। সেক্ষেত্রে একা মেয়ে মানুষ সামনে অনেক কঠিন পথ থাকতে পারে। বাট অনেস্টলি একটা কথা বলি, এরকম জঘন্য একটা লোকের সাথে থেকে প্রতিদিন ধুকে ধুকে জীবন কাটানোর থেকে আত্মসম্মানের সাথে কষ্ট করে বাঁচাই ভালো। তা সে একাই হোক না কেন। আমার মাথায় কিছু আসছে না, আমি একটু আমার মামার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমার ফোন থেকে ফোন দিবেন না, যদি আবার জিজ্ঞেস করে কার ফোন? সমস্যা নেই, আপনার সিমটা আমাকে দিন। আমার কাছে আরেকটা ফোন সেট আছে, সেটা ইউজ করতে পারবেন। হ্যালো জামান, নীলফামারীর ম্যানেজার শিশিরকে তোমাদের সাথে? জি স্যার। আমি কি বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, খুব মজা করছি মামা। ছবি তুলছিলে তো? আচ্ছা মেসেঞ্জারে পাঠিয়ে দিবনে। প্লিজ, এরপর যদি আবার ব্যথা হয় তুমি অবশ্যই ডাক্তার দেখাবে। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। না কিছু হয়নি। ও মা, এমনি দোয়া করতে বলতে পারি না? ফাহাদের কথায় কান্নার মধ্যেই হেসে ফেলল উজালা। ফাহাদ উজালার কথা শেষ হওয়ার অপেক্ষা করছে। এমন সিচুয়েশনেও মেয়েটা ওর মামার কথা চিন্তা করছে। আসলে ওর হাজবেন্ডটা দুর্ভাগা। উজালা ফোন রাখতেই ফাহাদ বলল, আমাকে এখন যেতে হবে, আমার কাজ আছে। বসির আজকে আর আসবে না, আর ক্লিনিংয়ের বুয়ারটা এখানেই থাকবে সারাদিন। সো ভয় পাবার কিছু নেই। আর এত হুট করে আপনাকে কোনো ডিসিশন নিতে হবে না। আমি আমার অন্য স্টাফদের সাথে কথা বলেছি, ওরা বিকাল পর্যন্ত শিশিরকে বিজি রাখবে। এর মধ্যে যদি শিশির ফোন দেয় আপনি ধরে নর্মালি কথা বলতে পারেন, অথবা নাও ধরতে পারেন, আপনার ইচ্ছা। আমি বিকালে ঢাকা রওনা দেওয়ার আগে গাড়ি নিয়ে গেস্ট হাউসের সামনে এসে কিছুক্ষণ দাঁড়াবো। ইনকেস যদি আপনি আপনার স্বামীর সংসারে আর না যেতে চান, আমার সাথে ঢাকা যেতে পারেন। আপনি যে ডিসিশনটি নেন না কেন, আমার রেসপেক্ট অ্যান্ড বেস্ট উইশেস অলওয়েজ আপনার সাথে থাকবে। বাই। ও আরেকটা কথা, ভুলেও কিন্তু সুইসাইড করতে যাবেন না। সে চেষ্টা করে লাভ হবে না। পুরো গেস্ট হাউসে সিসি ক্যামেরা আছে, আর জানেন তো আত্মহত্যা মহাপাপ। উজালার পক্ষে এটা করাও সম্ভব না।
এই জন্য না যে সিসি ক্যামেরা আছে, কেউ দেখে ফেলবে ও সেরকম কিছু করলে ওর মামা মামির বদনাম হবে, আর কোচের বিয়েতে যদি প্রবলেম হয় ওর জন্য। না, সেটা উজালা কিছুতেই হতে দেবে না। ফাহাদ খুব সহজে অনেক উপদেশ দিয়ে গেল। অপশান 1, অপশান 2। হাসি পেল উজালার। মনে পড়ে গেল মামির কথা, অন্যের কাছে আশ্রিতা এতিম মেয়েদের এত আধিক্যতা থাকতে হয় না। আগে ছিল মামা মামির আশ্রিতা, আর এখন শিশিরের। নিজের ঘর চেয়েছিল উজালা, সেটার হলো না। ফাহাদ যত সহজেই বলুক না কেন ওর সাথে ঢাকায় যেতে, ওর ফ্ল্যাটে থাকতে, মামা মামি কী ভাববে? আর ওদেরকে শিশিরের এসব কথা বলাও যাবে না, মামা কষ্টে মরে যাবে যে উজালাকে তাড়াহুড়োই খারাপ একটা ছেলের কাছে বিয়ে দিয়েছেন। আর মামি তো জীবনে বিশ্বাসই করবে না শিশির খারাপ, ভাববে উজালারই সব দোষ। আর এই ফাহাদকে বা বিশ্বাস করবে কি করে? এত চরিত্রহীন লোকের ছেলের চরিত্র খারাপ হওয়াটাই স্বাভাবিক। ওর ফ্ল্যাটে নিয়ে ও যদি উজালাকে রক্ষিতা বানিয়ে রাখে তাহলে? শিশির সারাদিনে একবারও ফোন দেয়নি। উজালা জানলার পাশে পায়চারি করছে, খুব অস্থির লাগছে। ডিসিশন নিয়ে ফেলেছে ও, এটাই ফাইনাল, যা হবার দেখা যাবে। বাইরে একটা গাড়ি এসে থামতে দেখলো, যে গাড়িটা করে ওরা নীলফামারি থেকে এসেছিল সেটা। শিশিরকে নামতে দেখলো গাড়ি থেকে। শিশিরকে দেখার সাথে সাথে উজালা আর কান্না চেপে রাখতে পারলো না। বুয়াটা মনে হয় নিজের দরজা খুলে দিয়েছে। উজালা জানালার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। পেছনের দরজা খোলার শব্দ পেল। শিশির ওর পাশে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, কাঁদছো কেন? উজালা শিশিরের দিকে প্রচন্ড ঘৃণা নিয়ে তাকালো। কাঁদবো না? আমার স্বামী আমাকে তার বৃদ্ধ বসের জন্য উপহার হিসেবে রেখে গেছে, আর আমি কাঁদবো না? আচ্ছা ঠিক আছে, আমি সরি, সব গুছিয়ে নাও, আমরা রওনা দিব। উজালা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। শিশির, তুমি কি মানুষ? এত বড় একটা ঘটনা ঘটানোর পর তুমি শুধু সরি বলেই শেষ? এমন ভাব করছো সবকিছু যেন স্বাভাবিক। সরি বলা ছাড়া আমি আর কি ডাবা করতে পারি? আর দেখো উজালা, এত ন্যাকামি করো না। আমি জানি আমার বস আসেনি, আর ছেলে এসেছিল। আমি শুনেছি ওনার ছেলে নাকি যথেষ্ট হ্যান্ডসাম। প্রথমবার হিসেবে তোমার অভিজ্ঞতা খারাপ হওয়ার কথা না। উজালা ধীরে ধীরে উঠে শিশিরের সামনে গিয়ে দাঁড়ালো। কি বললে তুমি? যা বলেছি তুমি শুনতে পেয়েছো? উজালা ঠাস করে একটা চল লাগালো শিশিরকে। বেয়াদব মেয়ে, স্বামীর গায়ে এভাবে হাত তুলে অন্য কেউ হলে মেরে তক্তা বানিয়ে ফেলতো। আমার মেয়ে মানুষের গায়ে হাত তোলার অভ্যাস নেই বলে বেঁচে গেলে। এখন তাড়াতাড়ি সব গুছিয়ে নিচে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। উজালা যখন লাগেজ নিয়ে বারান্দার কাচের দরজাটা এসে দাঁড়িয়েছে, অস্তরত সূর্যের উজ্জ্বল কমলা আভা ওর মুখে এসে পড়ল। চারিদিকটায় চোখ ঘুরিয়ে দেখলো উজালা পৃথিবীটা কত সুন্দর। এই সুন্দর পৃথিবীতে উজালারও ভালোভাবে বাঁচার অধিকার আছে। কি ব্যাপার, কি ভাবছো? তাড়াতাড়ি আসো। শিশিরের গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় একটু দূরে পার্ক করা কালো পাজেরোটাকে দেখলো উজালা। ফাহাদ বলেছিল কিছুক্ষণ দাঁড়াবে, কিন্তু উপরে যখন জানলার পাশে দাঁড়িয়েছিল তখনও ছিল গাড়িটা। ফাহাদ হয়তো ভেবেছে যদি শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে উজালা লাগেজটা গাড়িতে উঠালো। সবসময় এত কেয়ার করা শিশির গাড়িতে বসেই রইল, উজালাকে হেল্প করতে আসলো না। শিশিরের কঠিন হয়ে থাকা চেহারাটা দেখে উজালার বুঝতে বাকি রইল না যে এতটা দিন শিশির শুধু কেয়ার করার অভিনয় করে গেছে। ফাহাদ প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। ইস, মেয়েটা যদি একটু সাহস দেখাতে পারত। শিশির লোকটা অনেক খারাপ, তার আরও কিছু কুকীর্তি অন্য স্টাফদের কাছে শুনেছে ফাহাদ। ও আর কি বা করতে পারে? যার জীবন তাকে ডিসিশন নিতে হবে। উজালাকে শিশিরের গাড়িতে উঠতে থেকে ফাহাদ ওর গাড়ি স্টার্ট দিল। ফিস করে বলল, বেস্ট অফ লাক, আল্লাহ উইল হেল্প ইউ। রওনা দিয়ে দিল ফাহাদ। হঠাৎ রিয়ার ভিউ মিররে দেখে উজালা দৌড়ে আসছে ওর গাড়ির পেছনে। হার্ট ব্রেক করে গাড়ির দরজা খুলে দিল ফাহাদ। উজালা উঠে বসতেই ফুল স্পিডে টান দিল গাড়ি। উজালা হাঁপাচ্ছে। আরেকটু হলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের কার ভাষণ হয়ে যাচ্ছিল। ফাহাদের কথায় হেসে ফেলল উজালা। আবার অচেনা মানুষের সাথে অজানার পথে চলেছে উজালা। শিশিরকে বিশ্বাস করে যেই ভুল করেছিল, আজ আবার ফাহাদকে বিশ্বাস করে কি সেই একই ভুল করলো? এই হলো পুরো ঘটনা। এখন বলো, মেয়েটাকে ওরকম খারাপ একটা লোকের সাথে রেখে আসা ঠিক হতো? ফাহাদ, আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না? একটা বিবাহিত মেয়ে, ওর ফ্যামিলি আছে, ওকে তুমি হুট করে নিয়ে চলে আসলে এরকম হয় নাকি? তোমার মতো রেসপন্সিবল পারসন যে এমন কিছু করতে পারে আমি ভাবতেই পারিনি। রেসপন্সিবল বলেই তো মেয়েটাকে ওভাবে রেখে আসতে পারছিলাম না। ফাহাদ, লাইফ ইজ নট আ মুভি, কাম টু ইয়োর সেন্স ম্যান। নেক্সট উইকে তুমি লন্ডন চলে আসছো, তারপর মেয়েটার কি হবে? যতই তুমি ফ্ল্যাটে রাখবে, এরকম একা একটা ফ্ল্যাটে থাকা কি ওর জন্য সেফ? বিলিভ মি, তুমি ওর উপকার করতে গিয়ে ওকে ভালো রকম বিপদে ফেলে দিয়েছো।
ফৌজিয়া, সিচুয়েশনটা কি ছিল আমি তোমাকে বোঝাতে পারবো না। মেয়েটা পুরো ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। ফাহাদ, তুমি ওর হাজব্যান্ডকে কল করো, দুজনকে একসাথে নিয়ে কথা বলো। তোমাদের এমপ্লয়ি, সো চাকরির ভয়ে তুমি যা বলবে তাই শুনবে। এটা কি করে সম্ভব? মেয়েটাকে আবার ওই খারাপ লোকটার কাছে কি করে পাঠাই? Look, I don't know how you gonna sort this mess, but don't call me until you read of that. উজালাকে ওর ফ্ল্যাটে নামিয়ে দিয়ে বাসায় এসে ফৌজিয়াকে ফোন দিয়েছিল ফাহাদ। সবসময় ফৌজিয়ার সাথে সবকিছু শেয়ার করে, তাই ওকে না বলা পর্যন্ত শান্তি পাচ্ছিল না। ফৌজিয়া অনেক কাইন্ড অ্যান্ড স্ট্রংলি ফ্যামিনিস্ট একটা মেয়ে। ও কখনোই মেয়েদের প্রতি অ্যাবিউজ, যাকে খাঁটি বাংলায় বলে অপব্যবহার, সেটা টলারেট করে না। ফাহাদ ভেবেছিল ফৌজিয়া খুশি হবে অসহায় একটা মেয়েকে রেস্কিউ করেছে বলে, কিন্তু ঘটল ঠিক উল্টোটা। ফৌজিয়া পুরাই রেগে গেছে। ওর কাছে মনে হচ্ছে ফাহাদ চরম বোকামি করেছে। ফাহাদের নিজেরও এখন কনফিউজ লাগছে। ঠিকই তো বলেছে ফৌজিয়া, ও তো নেক্সট উইকে চলে যাবে, তখন মেয়েটা একা কি করে থাকবে? থাকার একটা জায়গা থাকা মানে তো ঢাকা শহরে সেফ থাকা না। সারা রাত ড্রাইভ করে প্রচণ্ড ক্লান্ত ফাহাদ বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। ফাহাদের ফ্ল্যাটটা গুলশান 1 নম্বরে নাভানা টাওয়ারের পেছনে। গাড়িতে আসার সময় সেটাই বলেছিল ফাহাদ। ফাহাদ ওকে লিফটে ওপরে এনে দরজা খুলে বাসায় ঢুকিয়ে দিয়েই বের হয়ে যায়। উজালা সারা রাস্তা হাজারবার ভেবেছে ও কি ভুল করলো। খারাপ হোক যাই হোক, শিশির তো ওর স্বামী, সমাজের চোখে সেটা ঠিক, কিন্তু ফাহাদের সাথে আসা এটা কেউ ভালো চোখে দেখবে না। তারপরেও ফাহাদ বাসার ভেতরে না আসাতে অনেক স্বস্তি পেয়েছে উজালা। ওনার ফ্ল্যাট উনি চাইলেই ভেতরে আসতে পারতেন, কিন্তু তখন উজালা অনেক আনইজি ফিল করত। ফ্ল্যাটটা খুব বড় না হলেও বেশ পরিপাটি, সাজানো গোছানো। গেট দিয়ে ঢোকার পরই বড় একটা ড্রয়িং কাম ডাইনিং, সেটার সাথে কিচেন, 2টা বেডরুম, একটা বড় আর একটা ছোট। 2 বেডরুমের সাথে বারান্দা আর বাথরুম আছে। ফাহাদ বলেছিল উজালা যেন বাসায় ঢুকে প্রথমে বারান্দা যায়। বারান্দায় এসে উজালা অবাক হয়ে গেল। পুরা গুলশান লেকটা দেখা যায় এখান থেকে। খুব সুন্দর দৃশ্য। এত কিছুর পর উজালার অস্থিরতা কমছে না। কালকে পর্যন্ত শিশির খারাপ ছিল, কিন্তু আজকে উজালা শুধুই খারাপই না, জঘন্য। বিবাহিত মেয়ে যখন অন্য পুরুষের সাথে চলে যায়, তাকে সবাই জঘন্য ছাড়া আর কি বলবে? কেন এমন হলো ওর সাথে? 2.5 মাস আগেও একদম সাধারণ মেয়ে ছিল। শিশির না আবার মামামুমিকে ফোন দিয়ে সব বলে দেয়। উজালা মনে মনে একটাই দোয়া করছে, শিশির যেন মামামুমিকে কিছু না বলে। অনেকক্ষণ ধরে ফোন বাজছে। উজালা ঘুমিয়ে পড়েছিল। উঠে তাড়াতাড়ি করে ফোনটা ধরলো। কোচির ফোন। ভয়ে ভয়ে ফোন ধরলো উজালা। আপা, তোমার হানিমুন কেমন চলছে? ছবি দাও না কেন? বাবা বলল তোমরা নাকি অনেক মজা করছো। ধরে রাখা শ্বাস ছেড়ে দিল উজালা। উফ, যাক, এখনো কিছু জানে না ওরা, কিন্তু যে কোনো সময় শিশির ফোন দিলেই জেনে যাবে। তখন কি হবে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? কিছু না, শোন, আমি একটু ব্যস্ত, আমি তোকে পরে ফোন দিব না। কোচি ফোন কাটতেই ফাহাদকে ফোন দিল উজালা। ফাহাদ ভাই, আমি উজালা। হ্যাঁ উজালা বলেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমার খুব ভয় হচ্ছে। কেন, খালি বাসা বলে? না, শিশির যদি মামাকে বলে তাহলে কি হবে? আপনি কি কিছু করতে পারবেন? প্লিজ, আপনি এত অস্থির হবেন না, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। কিছু খেয়েছেন? না। আপনাকে না বললাম কিচেনের কাবার্ডে ড্রাই কেক বিস্কিট আছে? এই পুরো ব্যাপারটা ঠিক না হওয়া পর্যন্ত আমি কিছু খেতে পারবো না। আচ্ছা, আমি আসছি, দেখা করে কথা বলবো নে। উজালার নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে। কেন ফাহাদকে এত অস্থির হয়ে ফোন দিল? ফাহাদ এখন এখানে আসছে, এই খালি ফ্ল্যাটে ফাহাদ আসলে ওর অনেক অস্বস্তি লাগবে। আর ফাহাদকে আটকাবেই বা কতদিন? ওনার বাসা উনি তো আসবেই। কাল গাড়িতে আসতে আসতে যা বোঝা গেল, ফাহাদ যখন দেশে বেড়াতে আসে কিছুদিন থাকে ওনার মার সাথে আর বনানীর বাসায়, আর কিছুদিন থাকে ওনার বাবার সাথে আর মিরপুরের বাসায়, আর কয়েকটা দিন নিজের মতো থাকার জন্য এই ফ্ল্যাটটা কেনা। ফাহাদ এও বলেছিল, উজালা জানেন, আমার যা সব আমার বাবার টাকা, শুধু এই ফ্ল্যাটটা বাদে। এটা আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিনেছি, তাই এখানে থাকলে আমার নিজেকে স্বাধীন মনে হয়। উজালার জন্য ফাহাদ এখন নিজের ফ্ল্যাটেই থাকতে পারছে না। হ্যালো উজালা, নিচে নামেন, আমি নিচে আছি। এত তাড়াতাড়ি কি করে আসলেন? আমার মার বাসা এখান থেকে কাছেই। উজালাকে নিয়ে কস্তুরিতে গিয়ে বসলো ফাহাদ। প্রচন্ড ক্ষুধা পেয়েছে। গতকাল থেকে ওর আর উজালার কারোরই পেটে কিছু পড়েনি। আপনি যদি এরকম খাওয়া দাওয়া বন্ধ করে দেন তাহলে কি কিছু ঠিক হবে? মাঝখান থেকে আপনি অসুখে পড়ে যাবেন। শিশির যদি মামাকে ফোন দেয় তখন কি হবে?
ধরেন আমি শিশিরকে কোনোভাবে চাকরির ভয় দেখিয়ে আপনার মামাকে জানাতে না করলাম, কিন্তু আজ হোক কাল হোক তারা তো জানবেই, তাই না? তার থেকে ভালো হয় চলুন আপনার মামার বাসায় যাই, ওনাদের পুরো ব্যাপারটা খুলে বলি। হাজার হোক আপনি ওনাদের মেয়ের মতো, আমার মনে হয় অবশ্যই তারা ব্যাপারটা বুঝতে পারবে। ফাহাদের এই বারান্দা থেকে দিনের দৃশ্য যত সুন্দর, রাতেরটা আরও বেশি সুন্দর। কি ঝলমলে ঢাকা শহর। নীলফামারীর উঠানটা থেকে আকাশের তারা খুব ঝকঝকে মনে হতো, কিন্তু এখানে আকাশের তারা ফিকে হয়ে গেছে বিদ্যুতের ঝলকানিতে। এটাও এক অন্যরকম সৌন্দর্য। উজালা বারান্দাটা ভালো করে পরিষ্কার করে বিছানার তোষক বারান্দাতে এনে বিছিয়েছে। এখানে থাকবে ও খালি বাড়িতে খুব ভয় করছিল। বারান্দায় বিছানা করার সময় মনে পড়ে গেল ছোটবেলায় উজালা আর কচি এরকম বিছানা বালিশ নিয়ে খেলতো। ঘরের এক কোণে ছোট ঘর বানাতো, মামির শাড়ির এক পাশ বাঁধত কোনো জানলার শিকে, আরেক পাশ কোনো শোকেসের পায়ে। এমন করে ওরা নিজেদের একটা আলাদা জগৎ বানিয়ে খেলতো। আজকের পর আর কোনোদিনও কচিকে দেখতে পাবে না, মামাকেও দেখতে পাবে না। একথা ভাবতেই বুকটা মুচড়ে উঠল। কস্তুরিতে নাস্তার পর ফাহাদকে নিয়ে গিয়েছিল ওর মামার বাসায়। কাঁঠাল বাগানের বাড়িটায় এভাবে যাওয়া হবে কোনোদিন ভাবতে পারেনি উজালা। কচি দরজা খুলে চমকে গিয়েছিল। পেছনে ফাহাদকে না দেখেই চেঁচানো শুরু করলো, মা বাবা দেখো, আপা শিশির ভাই সিলেট থেকে সরাসরি ঢাকা এসেছে আমাদের সারপ্রাইজ দিতে। সব শোনার পর মামা খুব দুঃখ পেয়েছেন, কিন্তু মামা যা বলেছেন তাতে উজালার বুকটা একেবারে চৌচির হয়ে গেছে। দেখ উজালা, আমি তোর জন্য আমার সামর্থ্যে যতখানি কোলাই ততখানি করেছি। তোকে সৎ পাত্রে হস্তান্তর করা পর্যন্ত আমার দায়িত্ব ছিল। এখন শিশিরের মতো এত ভালো ছেলেও যদি এমন খারাপ হয়, সেটা তোর ভাগ্যের দোষ। আমি আর কি করতে পারি বল? তোর মামি ঠিকই বলতো, যার বাপ মার ভাগ্য নাই দেখবা ওর ভাগ্যে স্বামীও টিকবে না। তাই তো হলো। তারপরেও আমি তোকে আমার বাড়িতে থাকতে দিতাম, যদি না তুই অন্য পরপুরুষের সাথে না আসতি। শিশির তো অবশ্যই ও অযোগ্যর চাচাকে বলবে এই ঘটনা, তখন আমার অফিসের সবাই জানবে। এক কান দোকান হতে হতে আত্মীয় স্বজন পাড়ার লোক সবাই জানবে। কোচির কথা তো বাদই দিলাম, এলাকাতে থাকাই মুশকিল হয়ে যাবে। এমন যদি হতো যার সাথে গিয়েছিস উনি তোকে বিয়ে করবে, তাহলে একটা কথা, উনি তো দুদিন পর বিদেশ চলে যাবে, বদনামটা থেকে যাবে আজীবন। উজালা কেঁদে উঠে মামাকে জড়িয়ে ধরল। মামা, তোমরা এমন করলে আমি কোথায় যাব? আমার কি দোষ? দোষ তোর না রে মা, দোষ তো ভাগ্যের। মামার এমন কথা শুনে চটপটে স্মার্ট ফাহাদ ও একদম চুপসে গিয়েছিল। আসার সময় মামি বেরিয়ে এসে কচিকে বলল, উজালাকে বল এ বাড়িতে ওর যা যা আছে সব যেন নিয়ে যায়। আমি এ বাড়িতে ওর কোনো চিহ্ন রাখতে চাই না। ফেরার সময় গাড়িতে ফাহাদ কোনো কথাই বলেনি। উনিও মনে হয় পস্তাচ্ছেন উজালাকে এরকম করে নিয়ে এসে। শুধু ওকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় বলল, সাহস রাখবেন, এত দূর আসতে পেরেছেন, বাকিটা হয়ে যাবে। উজালাকে কথাটা বলেছে ঠিকই, কিন্তু ওর নিজেরও এখন কেমন যেন এলোমেলো লাগছে। ঝোঁকের মাথায় আসলেই অনেক বড় একটা স্টেপ নিয়েছে। কাল পর্যন্ত যে মেয়েটার একটা পরিবার ছিল, স্বামী ছিল, আজ তার কেউ নেই। ফাহাদের মাতব্বরির জন্যই এমন হলো। ঠিকই বলেছে ফৌজিয়া, ফাহাদ যে এমন ইরেসপন্সিবল একটা কাজ করবে ও নিজেরই বিশ্বাস হচ্ছে না। সকালে উঠেই সুপার মার্কেট থেকে বাজার করে উজালাকে দিয়ে বাবা আফতাব চৌধুরীর অফিসে গেল ফাহাদ। বাবা ডেকে পাঠিয়েছেন মনে হয় ফাহাদকে বিজনেস বুঝিয়ে দেওয়ার জন্য, কোনো আলোচনা করবেন। আসসালামু আলাইকুম বাবা, এখন আপনার শরীর কেমন? ফাহাদ, তোমাকে তো আমি অনেক বুদ্ধিমান একটা ছেলে মনে করতাম, তুমি এটা কি করলে? কি হয়েছে বাবা? তুমি জানো পুরো কোম্পানিতে ছিছি পড়ে গেছে, যে বাবার জন্য রাখা মাল ছেলে নিয়ে ভেঙে গেছে। আপনাকে আমার বাবা বলতে রুচিতে বাদে, আপনার লজ্জা করলো না এই কথা আমাকে বলতে? আপনার দুশ্চরিত্রের জন্য একটা মেয়ের জীবন বরবাদ হয়ে গেল, আর ছি ছি হয়ে যাচ্ছে মানে আপনাকে আগে থেকেই সবাই ছি ছি করতো, শুধু সামনে বলার সাহস পেত না। দেখো ফাহাদ, এতদিন পর তুমি বিদেশ থেকে এসেছো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। আমি ভেবেছিলাম তোমাকে বিজনেস হ্যান্ড ওভার করব, কিন্তু সিলেটে যে ঘটনা তুমি ঘটিয়েছো, আমার মনে হয় না এখনো তুমি এত বড় বিজনেস সামলানোর মতো ম্যাচিউর হয়েছো। যেই মেয়েটাকে নিয়ে এসেছো ওকে ওর স্বামীর কাছে ফেরত দিয়ে দাও। সেই ছেলেকে আমি বলে দিব ও কোনো ঝামেলা করবে না।
তুমি আর সপ্তাহ খানেক আছো, ঘুরে বেড়াও, সময়টা কাজে লাগাও, অন্যের ঝামেলায় পড়তে যেও না। সরি বাবা, আপনি যা বলছেন আমি তা করতে পারবো না। আমি কোনোভাবেই উজালাকে ওর ওই কুলাঙ্গার স্বামীর কাছে পাঠাতে পারবো না। ফাহাদ, তুমি কি বুঝতে পারছো কি পরিমাণ অবস্থার কথা বলছো তুমি? আমি জানি মেয়েটাকে তুমি তোমার ফ্ল্যাটে রেখেছো। তুমি চলে যাবে লন্ডনে, তারপর কি হবে? আমি চাইলে আমিও তোর ক্ষতি করতে পারি। ছি বাবা, আপনার কি চক্ষু লজ্জাও নেই? আমি তোমাকে বোঝাতে চাচ্ছি কতখানি আনসেফ থাকবে মেয়েটা। সো প্লিজ পাগলামি না করে ওকে ওর হাজবেন্ডের কাছে দিয়ে দাও। আমি অলরেডি শিশিরকে আসতে বলেছি, ও রওনা দিয়ে দিয়েছে। তুমি বিকেল 5টার আগে ওই মেয়েকে এই অফিসে নিয়ে যাবে। ওরা আজ রাতের বাসে নীলফামারী চলে যাবে। আপনি ভাবলেন কি করে ওকে আমি আপনার অফিসে নিয়ে আসবো? সমস্যা নেই, আমি দুপুরে বের হয়ে যাব। তুমি শিশিরের কাছে ওকে দিয়ে দিলেই হবে। আর যদি না দেই? না দিলে তুমি আমার বাড়িতে ঢুকতে পারবে না। আপনার বাড়িতে না ঢুকলাম আমার মার বাড়ি আছে না? তোমার মাও আমার দেয়া বাড়িতে থাকে, আর আমার সাইড থেকে কোনো ফাইনান্সিয়াল হেল্পও তুমি পাবে না। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি লন্ডনে খুব ভালো একটা চাকরি করি। আপনার টাকা আমার লাগবে না। ঢাকায় বসে জনসেবা করতে থাকলে লন্ডনে আর চাকরি করা লাগবে না। মাথা ঠান্ডা করে ভাবো। আমি তোমার কাছে অনুরোধ করছি, মেয়েটাকে দিয়ে দাও। এই যখন লোকটার সাথে কথা বলে বের হয়ে ফাহাদের কেমন যেন নিজেকে ঘেন্না হচ্ছিল। এত খারাপ লোকের রক্ত বইছে ওর থমনিতে। কি করবে ও? উজালাকে দিয়ে দেবে ওই কাপুরুষ শিশিরের কাছে? কতটা দিন ধরে ফৌজিয়াকে কন্টিনিউ ফোন করেছে, কিন্তু ফৌজিয়া রিসিভ করছে না। কোনো কিছু হলো নাকি? ও ভয় পেয়েছিল ফাহাদ পরে ওর অফিসে ফোন দিয়ে জানতে পারে ঠিকঠাক মতোই অফিস করছে ও। উজালার একটা ব্যবস্থা না করে ফাহাদ লন্ডনে ব্যাক করবে কি করে? এই জন্য রিটার্ন ডেটটা পিছিয়ে দিয়েছে। তাতে রাগ করে আছে ফৌজিয়া। আসলে ও উজালার পুরো ব্যাপারটাতেই খুব খেপেছে ফাহাদের ওপর। একবার লন্ডনে গিয়ে রাগ ভাঙানো ছাড়া আর উপায় নেই। এক দৃষ্টিতে এক ঝাঁক শালিকে চোরাছুটি আর উড়াউড়ি দেখছে উজালা, আর উজালাকে নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে ফাহাদ। মেয়েটা আজকাল অনেক মনমরা হয়ে থাকে, তাই ওকে গুলশান লেকে ঘোরাতে নিয়ে এসেছে। বাবা বলে উজালাকে দিয়ে দাও, ফৌজিয়া বলে উজালাকে দিয়ে দাও। সবাই এমনভাবে বলে যেন উজালা কোনো মানুষ না, একটা জিনিস মাত্র। আজ প্রায় 1 মাস হতে চলল ফাহাদ উজালাকে সিলেট থেকে নিয়ে এসেছে। মেয়েটাকে যত জানছে তত ওর ধৈর্য, অন্যের প্রতি সহানুভূতি থেকে মুগ্ধ হচ্ছে। আর যারা ওকে পেলে বড় করেছে তারা বলছে ও নাকি দুর্ভাগা। না, বাবার কথা উজালাকে আর শিশিরের কাছে দেয়নি ফাহাদ। বাবাও কথা মতো বাড়ি থেকে বের করে দিয়েছে। ও এখন আছে এক বন্ধুর বাসায়। তবে স্বস্তি এতটুকু যে ফাহাদের ওই বন্ধু উজালাকে একটা কোচিং সেন্টারে জবের ব্যবস্থা করে দিয়েছে। উজালার কলেজে গিয়েও কথা বলে এসেছে ফাহাদ। সামনের রবিবার থেকে ক্লাস শুরু করতে পারে। শুধু চিন্তা ছিল ওর একা থাকা নিয়ে। ফাহাদের ওই বন্ধুই বলল অনেক মেয়ে স্টুডেন্ট আছে যারা ঢাকায় থেকে পড়াশোনা করে, এরকম কাউকে সাবলেট দিয়ে দিলেই হবে। বারান্দায় বিছানা পেতে শোবার ব্যবস্থা করেছে উজালা। আকাশে একটা প্লেন দেখতে পেল। কাল এমনই একটা প্লেনে করে ফাহাদ ভাই চলে যাবেন। কি না করলেন উনি উজালার জন্য। এমনকি ওনার এক উকিল বান্ধবীকে দিয়ে শিশিরকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। ওরা ঋণ এ জীবনে শোধ করতে পারবে না উজালা। তারপর ও চেষ্টা করবে ভালো করে পড়াশোনা করে জীবনে কিছু করার, যাতে একদিন ফাহাদ ভাই ওর জন্য গর্বিত হতে পারেন। আপনি সবকিছু ঠিকমতো গুছিয়ে নিয়েছেন? ফাহাদকে বিদায় দিতে এয়ারপোর্টে যাচ্ছে উজালা। ভোর 6টায় ফ্লাইট। এত সকাল বলে রাস্তা একদম নিরিবিলি। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো আপন মানুষ চলে যাচ্ছে, আবার ভয় হচ্ছে। ফাহাদ ভাই যতদিন ছিলেন অনেক সেফ ফিল করতো। কেউ বললে বিশ্বাস করবে না, উজালাকে থাকতে দেওয়ার পর আজ পর্যন্ত ওই ফ্ল্যাটে উনি একবারও যাননি। যার ওকে আগলে রাখার কথা ছিল সে ওকে চরম বিপদে ফেলেছিল। আর যার সাথে ওর কোনো সম্পর্ক নেই সে মানুষটা নিজেকে বিপদে ফেলে ওকে আগলে রেখেছে। উজালা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জি। এর বেশি আর কোনো কথাই বলতে পারল না ফাহাদ। ওর গলা ধরে আসে। উজালার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে ও নতুন করে আবার এতিম হয়ে গেল। ফাহাদ ঝুঁকে যাওয়ার পরও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল উজালা। ফাহাদ ভাই বলেছিলেন প্লেনে বসে ফোন দেবেন। হ্যালো উজালা, আপনি যাননি এখনো? এই তো যাচ্ছি, পৌঁছে ফোন দিবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। আপনি এত ভয় পাচ্ছেন কেন? কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়েন। ওকে।
এয়ার হোস্টেস ফোন বন্ধ করতে বলছে, লন্ডনে যেয়ে কল দিবনে। ফিসফিস করে বলল ফাহাদ। ভালো থেকো উজালা। ঠিক ওর মাথার ওপর দিয়ে একটা প্লেন উড়ে গেল। এটাই মনে হয় ফাহাদ ভাইয়ের প্লেন। জানে ফাহাদ ভাই দেখতে পাবে না, তবুও প্লেনের দিকে হাত নেড়ে শেষ বিদায় জানালো উজালা। অনেক না করতে চেয়েও নিজের অজান্তেই একটা ভুল করে ফেলেছে। যে মানুষটাকে স্নেহের চোখে দেখেছে তাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে উজালা। ও যে ইচ্ছে করে কিছু করেছে এমন না, জাস্ট হয়ে গেছে। ফাহাদ ভাই যাওয়ার আগে শেষের দিকে যত পারত ওনাকে এড়িয়ে চলতো। ওরা মনে হতো উনি যদি ওর চোখ দেখে বুঝে যান। আজ ওর মন বারবার বলছিল, ইস যদি শেষ মুহূর্তে ফাহাদ ভাই না যান। বাসায় এসে ফাহাদের সেই বারান্দায় মাটিতে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল উজালা। কাঁদতে কাঁদতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সে দিন নয়, আজ কান্নার রেকর্ড করে ফেলেছে ও। সময় মানুষকে ধীরে ধীরে স্বাভাবিক করে দেয়। ফাহাদ ভাই চলে গেছে অনেক দিন হয়ে গেল। উজালা কলেজ কোচিং নিয়ে ব্যস্ত। তারপরে যখনই ওনার কথা মনে হয় চোখে পানি চলে আসে। কলেজ থেকে কোচিং করে বাসায় ফিরেছে। নিচে দারোয়ান ভাই বললেন, আপা, আপনাদের জন্য ওয়েটিং রুমে একজন বসে আছেন। আপনি হঠাৎ কিছু জানালেন না যে? আমাদের কাছে এখন দুইটা অপশন আছে। অপশন 1, চলুন আমরা বিয়ে করে ফেলি। অপশন 2, চলুন আমরা বিয়ে করে ফেলি। হেসে ফেললো উজালা। অনেকদিন পর প্রাণ খুলে হাসলো মেয়েটা।